জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমি আজকে ভাত না খেয়ে আসছি, আমি ঘরে শুধু শুটকি ভর্তা করে তারপর আসছি। আজকে আমার হাজব্যান্ডের চেক আপ করাবো সেটা পারিনি। আমার নিজেই অসুস্থ, নিজেই কোলেস্ট্রল আছে, থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে সব, কিন্তু আমি চিকিৎসা আমি আমার জন্য উনি বেঁচে থাক, মেয়ে দুটাকে নিয়ে আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই, উনি বেঁচে থাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুরু হয়ে গেল আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন গল্প। আজকের জীবন গল্পে যিনি অতিথি হয়ে এসেছেন আমাদের স্টুডিওতে, সরাসরি আমরা তার মুখ থেকেই শুনবো তার নামটি কি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি প্রচার করবেন। তুমি শুনে নিব তার নামটা কি বা তার পরিচয় কি। জি বলুন। আমার নাম জুলেখা বেগম মিনা। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি দামপাড়া থেকে আসছি। জি, আপনার পরিবারে কে কে রয়েছেন? আমার পরিবারে 2 মেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড আছে। জি, আপনার হাজব্যান্ড বর্তমানে কি করছেন? ওটা গার্মেন্টসে জব করছে। মানে ছোটোখাটো একটা জব করেন গার্মেন্টস শিল্পে? হ্যাঁ হ্যাঁ। জি, আপনি আপনার যে জীবনের গল্পটা রয়েছেন, আপনি ঠিক যেখান থেকে আপনার মনে আছে ছোটোকাল থেকে, মানে শৈশব থেকে শুরু করুন। আমরা শুনতে চাই আজকে আপনার জীবনের গল্পটি। আমি ছোটবেলা থেকে বলতেছি, আমার জন্ম জেলা বরিশালে, আমার বেড়ে ওঠা চট্টগ্রামে। আমরা 8 ভাই বোন। আমি হচ্ছে 5 নম্বরে ভাই বোনদের মধ্যে। যুদ্ধের আগেই জন্ম আমার। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, উনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা ভাই বোন যুদ্ধের পরে 3 ভাই বোন হয়, একটা বোন 2টা ভাই হয়। তারপরে আমরা এখন ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে। তো আপনার বাবা কি করতেন? আমার বাবা মেকানিক, গাড়ির মেকানিক ছিল। মানে আপনার বাবা একজন পেশায় গাড়ির মেকানিক ছিল? হ্যাঁ। তো ওখানে উনি আমাদের ফ্যামিলিতে বড়, ওনার ভাইয়ের ছেলে, ওনার বোনের মেয়ে আমাদের বাসায় থাকতো। তাহলে আমরা মোট সদস্য ছিলাম 14 জন। তা আমার বাবা একাই ইনকাম করার মানুষ ছিল। মানে 14 জনের ফ্যামিলিতে আপনার বাবাই শুধু একা ইনকাম করার ছিল। তখন আমার বুঝ হয়েছে 4 বছর বয়স থেকে আমি বলতেছি, তো আমার বাবা একা ইনকাম করতো। এই ইনকামের মধ্যে দিয়েও আমার বাবা আমাদেরকে লালন পালন করতেছে, কিন্তু সে একটা নেশা ছিল তার। সে নেশা ছিল কি, সে জুয়া খেলতো। মানে এত অভাবের মধ্যে তিনি জুয়া খেলতেন? হ্যাঁ, এটা খেলতাম। তারপর ওইটা আমরা বুঝতে পারতাম না, আমরা ছোটো মানুষ তো বুঝতে পারতাম না, কিন্তু আমাদের অভাব ছিল, অনেক অভাব, আমরা খেতে পারতাম না। তারপরও ওই আমার চাচাতো ভাই, চাচাতো বোন ওরা থাকতো, লেখাপড়া করতো। ওর জন্য ওনার জন্য উনি ওদেরকে রাখবি, আমাদেরকে পড়াতেছেন। আমার বয়স যখন 6 বছর হলো, জি, তখন আমার মেজো বোন আমাদেরকে একটা স্কুলে ভর্তি করাই দিল 6 বছর বয়সে। ভর্তি করাই দেওয়ার পরে ওখানে পড়তেছি, করতেছি, অনেক অনেক পড়ালেখা করার মতো একটা টিচারও ছিল না আমাদের। নিজে যা আপনার বাবা যে মানে একটা নেশাগ্রস্তই বলা যায়, একটা জুয়া খেলতেন, তো তারপরেও কি উনি আপনাদের যে ভরণ পোষণ, আপনাদের পড়াশোনার খরচ বা পরিবারের মানে ঠিক মতো আপনাদের ভরণ পোষণ দিতেন? ঠিক মতো ভরণ পোষণ দিতে পারতো না। কীভাবে দিবে? এতগুলো মানুষ খাওয়াচ্ছে, এই করছে, তারপর তার একটা নেশা আছে, সে জুয়া খেলতেছে। এটা যেখানে উনি ফিল্ডে কোম্পানিতে চাকরি করতো আর কি, ফিল্ডে কোম্পানি আছে না? জি, ফিল্ডে কোম্পানির মেকানিক্যাল পোস্টে ছিল তখন। তো ওখান থেকে হয়তো ওই আমাদের বাৎসরিক একটা ফ্যামিলিগত হিসাবে আমাদের ফ্যামিলির অসুখ বিসুখের ভার বহন ওরাই নিত, ওরা বহন করতো। মানে আপনাদের যে ফ্যামিলির যে চিকিৎসা খরচ, সেটা আপনার বাবা যে কোম্পানিতে চাকরি করতেন ওনারাই বহন করতো? হ্যাঁ, কিন্তু আমাদের খাওয়ার ভরণ পোষণ তার উনি নিচ্ছে না, ও কোম্পানি নিচ্ছে না। শুধু ওখানে কি করবে আমার বাবা, সে তার নেশায় মগ্ন। আমার মা এদিকে যায় চারিদিকে শুধু যাওয়া আসা করতেছে, কোনো ফ্যামিলিগত কোনো হেল্প পাচ্ছে না, কোথাও কোনো হেল্প পাচ্ছে না। এর মধ্যে আমার এরকম করতে করতে আমার জ্যাঠতো ভাইয়ের সাথে আমার
বড় বোনের একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে যাওয়ার পর তখন আমার 7 বছর বয়স। সম্পর্ক মানে আপনার আলটিমেট আপনার যে বড় বোন ওনার সাথে আপনার জ্যাঠাতো ভাইয়ের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। হয়ে যাওয়ার পর আমার বাবা ওইটাতে রাজি ছিল না, কারণ ওনারা অনেক আমাদেরকে কষ্ট দিছে, তো ওই জন্য আমার বাবা রাজি ছিলেন। তারপরেও সমাজের মানুষের ধরে বলছে যখন ওরা পছন্দ করে দিয়ে দাও, তো দিয়ে দাও। তো যখন আমার বাবার সাথে এই মানে আপনাদের সাথে আপনার যে চাচার যে মানে একটা সম্পর্ক থাকার কথা, কিন্তু সেই সম্পর্কটা ভালো ছিল না। ওরা রাজি ছিল না, আমার বাবাও রাজি ছিল না। তো আমার বাবার সাথে আমার বাবা যখন জীবন খেলতো ওর সাথে আমার বাবার সাথে অনেক মানুষ আসতো। তো একটা ছেলে আসছে, ছেলে এসে একদিন আমাদেরকে ওদের বাসায় বেড়াইতে নিয়ে গেছে, আমার বোনকেও নিয়ে গেছে। আমার বোনকে ছেলেটা পছন্দ করে ফেলছে, বিয়ে পছন্দ করে ফেলছে। পরে ওইটা তো আমরা জানি না, হয়তো একটু আমার এরকম বুদ্ধি ছিল যে আমি আঁচ করতে পারছি। তাই সে আমার মাকে বলছে, মা এরকম তো ঠিক না, আপাতত যে এই কাজ করতেছে এই কাজটা তো ঠিক না, কি আমি কেমন কেমন জানি আমার কাছে লাগছে, তুই একটু বেশিই বলস। আমার মা বলে তুই একটু বেশিই বলস, ওইটা মানে নেই। তারপরে শুনে নেই, শোনে না আমার কথা একটু মানলো না, মানলে আমার তো সব কিছু ঠিক হতো। ওদিক দিয়ে অবাক, ভাত খাইতে পারতেছি না। স্কুল থেকে এসে দেখে ভাত রান্না করে নাই, মরিচ ডলে পানি ভাত সব ছিল, সেই পানি ভাত ডলে খেয়ে স্কুলে চলে গেছে 2 বোনে। এখন কি করব, আমাদের তো অভাবের কোনো শেষ নেই। এখন আমার মা পাগলের মতো করতেছে, কার কাছে গেলে পাবে, কার কাছে। তো ঘরে একটা ফ্যান ছিল, ফ্যানটা বিক্রি করে আমাদের জন্য খাওয়ার টাওয়ার ব্যবস্থা করছে। মানে ঘরের যে সিলিং পাখা ছিল ওই পাখা বিক্রি করে আপনারা ঘরের মানে চাল ডালগুলো আনা হয়েছে আর কি। মানে এতটাই আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল শুধু আমার বাবার জন্য, নাহলে আমাদের ফ্যামিলিটা ওই সময় ভালোই ছিল, ভালোই থাকতো যদি আমার বাবা ওই ধরনের নেশা না থাকতো। মানে উনি যদি ওনার যে উপার্জিত টাকা, চাকরি থেকে যে টাকাটা পেতেন ওটা দিয়ে মানে মোটামুটি করে আপনাদের ফ্যামিলিটা হয়তো কষ্ট করে চলতে পারতো। হ্যাঁ, ভালোই চলতে পারতো। কিন্তু আমার বাবা তো নেশাই বলবো এটা, উনি এটা এক প্রকার নেশা, জুয়া খেলা এটা এক প্রকার নেশা। কি করলো আমার বোনটা, ওই লোকে ওই যে ছেলেটা আসছে আমার বাবার সাথে, ওই ছেলেটা আমার বোনকে বিয়ে করবেই, সেটা তো আমরা জানি না, আমার বাবাও জানি না। মানে এখানে আপনাকে একটু থামাতে চাই, আপনার যে বোনটা আপনার চাচাতো ভাইয়ের সাথে মানে একটা সম্পর্কে বিয়ে ঠিক হয়েছে, আপনার সেই বোনকে আবার আরেকজন লোক পছন্দ করছে। হ্যাঁ, পছন্দ করতেছে। পছন্দ করার পরে উনি কি করলো, ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দিছে। পরে আমরা সবাই গেলাম, আমি গেছি, আমার মেজো বোন গেছে, আমার ছোটো ভাইটা গেছে, আর আমার আপা গেছে। তো ওদের চলাফেরা কথাবার্তা আমার ভালো লাগে নাই। তা আমার আম্মাকে বলছে, আম্মা এরকম এরকম। আমার আম্মা বলতেছে ভালো মনে। এরকম করতে করতে এখন আমার বোনের বিয়ে 3 দিন বাকি। 3 দিন বাকি আছে বিয়ে হওয়ার। মানে আপনার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে আমার বোন কি করলো, ওই ছেলের সাথে পালিয়ে গেছে। পরে এখন মানে বুঝলাম না কোন ছেলের সাথে পালিয়ে গেছে। ওই যে ছেলে আমার বাবার সাথে আসছে। মানে এখানে আসলে আপনার কথাটা ক্লিয়ার না, আপনার বোন তো আপনার চাচাতো ভাইকে ভালোবাসতো। ওই যে ছেলের বাসায় দাওয়াত খাইতে গেছি আমরা, ওই ছেলে আমার বোনকে আবার পছন্দ করে না, আমার বোনও পছন্দ করে এখন। তাহলে আপনার বোন কেন আপনার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়ালো, আবার ভালোবাসলো, হ্যাঁ বিয়ে ঠিক করলো? এটা তো আমরা কিছুই বুঝতে পারি না, আমার বাবাও বুঝতে পারে নাই। মানে আপনার বোন এক প্রকার আপনার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে মানে সম্পর্কে জড়িয়ে গেছে, আবার ওই লোকের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, কিন্তু আমার বাবা ওটা বুঝতে পারে নাই। আমার বাবা বলছে যে বিয়ে হয়ে গেলে একটা মেয়ে গেলে গিয়ে ঝামেলা শেষ হবে, আর এগুলো নিয়ে কোনো রকমের আমি দিন চালাই যেতে পারবো। আমি বললাম আমার বোনটা চলে গেছে পর আমার জ্যাঠতো ভাই যেটা থাকে, আমার বাবারা 5 ভাই, তাই বড় চাচার ছেলে আমাদের বাসায় থাকতো। বড় চাচার ছেলে কি করছে, আমার বোনকে খুঁজতে সেই নোয়াখালী গেছে, নোয়াখালীর ছেলে নোয়াখালী গেছে যে তোকে যদি পাই তোকে তোলে মেরে ফেলবো, আমার নাম এটা, মেরে ফেলবো। তারপরে এরকম বলছে, তো বলে চলে আসছে। আমরা শুনছি যে বিয়ে করে ফেলছে ওরা। এখন এদিক দিয়ে এখন সমাজের মানুষ আছে, এখন ওরা ওই যে ছেলে আমার স্বাস্থ্য ভাই বলছে যে ওখানে আমি বিয়ে করতে চাইছি, ওখানেই আমি বিয়ে করব। ওখানে এখন কোন মেয়ে দিবে এটা আমাকে বলতে বলো।
সেজে মেয়ে দেবে না মেজে মেয়ে? মানে আমি আপনাকে এখানে একটু থামাতে চাই, মানে আপনার যে বড় চাচা উনি রেগে বলতেছেন আমি যেহেতু মানে এই ঘর থেকে মানে মেয়ে ঠিক করেছি, বিয়ে ঠিকই হবে, ওই মেয়ের সাথে না হলে আপনি বা আপনার আলটিমেট যিনি বড় মানে বড় বোন আছেন দুজন থেকে যে কোনো একজনকে দিলে উনি কি বউ হিসেবে নিয়ে যাবে। তখন এখন আমার আব্বা বলেন আমার এত ছোট মেয়ে তো আমি বিয়ে দিতে পারবো না, এটা অসম্ভব, এটা কোনোদিনই হতো না। এখন সমাজের মানুষের ধরছে কাঠ ছাপাইছে ওরা, তারপর খরচ করছে, সব কিছু আয়োজন করছে, তাহলে এটার ক্ষতিপূরণ দাও। তো ক্ষতিপূরণ দেওয়ার মতো তো আমার বাবার কাছে তৌফিক ছিল না, কোত্থেকে দেবে ক্ষতিপূরণ? তখন ওখানে আমাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব বললো কি আমার বাবাকে আপনি মেনে নেন, আপনার জন্যই ভালো হবে, নাহলে কি করবেন? আমার দুধের বাচ্চা, আমার ছোট বাচ্চা, এই বাচ্চা আমি কি করে দেবো? তার বয়স মাত্র 12 বছর। মানে আপনার কথা বলতেছে না, আমার আপনার যে বড় বোন ওনার কথা বলতেছে যে তার সাথে তার মানে আপনার যে চাচাতো ভাই ও ক্লাস 5 এ পড়ে, আমি 4 এ পড়ি। মানে ক্লাস 5 এ থাকা অবস্থায় বলছে মানে তাকে বিয়ে দেওয়ার জন্য। তখন কি করছে, এখন সমাজের মানুষের ধরছে টাকা তো তখন 20,000 টাকা অনেক টাকা, 20,000 টাকা দাও, তো 20,000 টাকা দিলে এখন ওই যে জায়গাটাতে আমরা থাকতেছি হয়তো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এটা বলাতে তারপরে আমার আব্বা বলছে কি ঠিক আছে তোমরা যা ইচ্ছে তা করো, এখানে আমি কিছুই বলবো না, আমার কিছু বলার নাই। এটা বলে আমার আব্বা গায়ে খাতা মুড়া দিয়ে শুয়ে রয়েছে। বিয়ে হয়ে গেল, আমার বোনের বিয়ে হয়ে গেল, চলে মানে জোরপূর্বক ভাবেই আপনার যে আলটিমেট বড় বোন ওনার সাথেই আপনার চাচাতো ভাইয়ের বিয়ে হয়ে গেল। তখন কি কোনো আইন ছিল না যে আপনার ক্লাস 5 এ পড়ুয়া একটা মেয়ে, গ্রামের মেয়ে, বয়স কত হতে পারে? 12 বছর এরকমই, 12 বছর হবে। ওর 12 বছর, আমার 10 বছর। ওর যখন বিয়ে হয় 12 বছর, তো আমার চাচি বলছে ঠিক আছে ওকে বিয়ে করে আনবো, কিন্তু তুমি ওকে ছোট বাচ্চার মতো পালতে হবে। আর আমার জ্যাঠতো ভাই আরেকটা আছে, ও বলছে একে কখনো প্রেশার দিবে না, আর বলছে তুমি ওই বাড়িতে আর যাবা না। আমার বোনকে বলছে তুমি ওই বাড়িতে যাবা না, ওই বাড়িতে যাওয়া আসা তোমার বন্ধ। এটা বলাতে এখন ও আর তো আর আসে না। ওই আমার বোন যার সাথে পালিয়ে গেছে, যার সাথে বিয়ে হয়েছে, ওই ছেলেটা মার্ডার হয়ে গেছে, মানে মেরে ফেলছে। মানে ওই ছেলেকে কেউ একজন খুন করে ফেলেছে? খুন করে। এটা বিয়ের কত বছর? বিয়ের 2 মাস পর। মানে বিয়ের 2 মাস পরে? অতটুকু মনে নেই, 2 মাস কি 1.5 মাস হবে, এরকম হবে। আসলে আমি এখানে দর্শক শ্রোতাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, ওনার যিনি বড় বোন ছিলেন উনি সঙ্গত কারণে নামগুলো বলতে চাচ্ছেন না, যদিও আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। ওনার বড় বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওনার চাচাতো ভাইয়ের। তো ওনার বড় বোন ওনার চাচাতো ভাই প্লাস আরেকটা লোককে ভালোবাসতেন, দুজনকেই উনি ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যায়ে বিয়ের 3 দিন আগে যখন ওনার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়, মানে অনেক ঝামেলার পরে, বিয়ের 3 দিন আগে ওনার চাচাতো ভাইকে রেখে আরেকটা লোকের সাথে পালিয়ে যান, পালিয়ে গিয়ে বিয়ে করেন, এবং কি বিয়ের 2 মাস পরে ওনার যে হাজব্যান্ড উনি যে কোনো একটা কারণে মানে কারো হাতে খুন হন। হ্যাঁ, তো আমরা সেখান থেকে শুনবো উনি কেন খুন হলেন বা কে ওনাকে খুন করলেন। খুন হলো ওটা জানি না। ওর মধ্যে পুলিশ আসলো আমাদের বাড়িতে, আসে বলে যে আমার বাবা আর ওই বোন জামাই, যেটা মেজো বোনকে বিয়ে দিয়েছে বোন জামাই, আর আমার ওই যেই ভাইটা নোয়াখালী গেছে এরাই করছে কাজ। এসে তো পায় নাই কাউকে, এবারে সবাইকে দিছে, মামলা দিয়েছে নামে। তো আমার বাবাকে আর পাই নাই, ওদেরকে পাইছে, ওদেরকে পেয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নির্যাতিত অত্যাচার অনেক করছে, খুঁজে পাই নাই অনেক। তখন আমাদের উপরে আসলো বড় তুফান। মানে কার নামে মামলা করা হলো? মামলা আমার বাবার নামে। মানে আপনার বাবা মানে ওনাকে মেরে ফেলেছে? ওই যে নোয়াখালীতে যে ভাইটা গেছে ওই ভাইটার নামে, এবং যেই বোনটা বিয়ে করছে যেই বোনকে ওর হাজবেন্ডের নামে মামলা দিছে। মানে আপনার ছোট বোন জামাইয়ের নামে, আপনার হাজবেন্ডের আপনার বাবার নামে, আর আপনার যে ভাই মানে জ্যাঠাতো ভাই উনি যে নোয়াখালী গিয়েছিলেন খুঁজতে ওনার নামে, মানে 3 জনের নামে মামলা দায়ের করেন। 3 জনের, আমাদের আশেপাশে আরো 2-3 জনের নামে দিছে, ওগুলোর নাম বলবো না, তো দিছে। এখন তো হিমশিম খেয়েছে আমার মা, তো এখন আমাদেরকে খাওয়াবে না মামলা চালাবে না কি করবে, না আমার বাবাকে গুছিয়ে রাখবে, কোথায় দেবে, এই করতে করতে অনেক কিছুই করার পরে আমার বাবার এখন
কিচ্ছু করার নেই, আমরা এতগুলো ভাই বোন। তখন আমার ছোট ভাইটার বয়স মানে উনি তখন চাকরিও করতে পারেন না, পলাতক। পলাতক। আমার ছোট ভাইটার বয়স 8 মাস। 8 মাস আমার ছোট ভাইটার বয়স। তখন আমার মা এর কাছে বিভিন্ন লোকের সাহায্য পাইছে, মানে সবার কাছে গেছে, কেউ সাহায্য করতেছে না। মার্ডার কেসের আসামি কে করবে, কে করবে। তো যেই উকিল ধরছে সেই উকিলকে আমার মা ভাই ডাকছে। ভাই ডাকে ভাই, আপা তুমি যেমন আমাকে ভাই ডাকছো, আমি ভাইয়ের মতন কাজ যে তোমার সাথে করব, দেখি এটা কতটুকু পর্যন্ত গড়ায়। এরকম কথা বললেন। আমার দুলাভাইকে ছাড়াই নিয়ে আসছে, আমার মেজো বোনের হাজব্যান্ডকে ছাড়াই নিয়ে আসছে, নাম কেটে নিয়ে আসছে। তারপর আর 2 জন ছিল, ওদের নাম করে আমার বাবা আর আমার ওই জ্যাঠতো ভাই সাজা হয়ে গেছে। ওনাদেরকে পুলিশ ধরে ফেলছে? ধরে ফেলছে না, আমার বাবা সিলিন্ডার করছে। মানে ইনি স্বেচ্ছায় মানে সিলিন্ডার করেছেন? সিলিন্ডার করছে। তখন আমার বাবা জেল হয়ে যায়। তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, মার্শাল ল আইন, ওই আইনে তারপর ওনার জেল হয় 14 বছরে। মানে আপনার বাবার আর আমার জ্যাঠতো ভাই খুনের দায়ে 14 বছর জেল হয়। কিন্তু আপনার বাবা আসলে এই খুনের ব্যাপারে কিছুই জানে না। তারপর আর যে একটা ছেলের সাথে ছিল ওদের পক্ষের, ওকেও ধরছে। এখন এটা করার পরে এখন আমাদের সংসার তুফান আসছে, মানে এখন মাটি খাবার মতনও নাই, মানে অভাব, চারদিকে অভাব। তো পাশের বাসায় আমার বাবা আবার একজনকে বোন ডাকছে। বোন ডাকার পরে ওনার হাজব্যান্ড এসে আমার মাকে বলে, ভাবি আপনি চিন্তা করেন না, আমার দোকানে যে মিষ্টি কুমড়ের ছোগলা আছে ওইটা খেয়েও আপনার মেয়ে বাচ্চাদেরকে বাঁচাবেন। আপনি এখান থেকে গেলে গিয়ে আপনাকে ভিটে ছাড়া করবে, আর এই ভিটে আপনি উঠতে পারবেন না। এটা বলার পরে আমার মা আর ওখান থেকে সরে নেই। মানে আপনার যারা ফ্যামিলিতে আপনার আত্মীয় স্বজন ছিল, আপনার চাচারা চাইতো যে আপনারা ওই ভিটা ছেড়ে অন্য কোথাও বাড়িতে চলে যাই, বরিশালে চলে যাই। তখন এটা বলার পরে আমার বাবা তো জেল হয়ে গেছে, কুমিল্লা নিয়ে গেছে। আমার মা কত জায়গায় দৌড়াইতেছে, আপিল করছে, উকিলে আবার আপিল করছে। আপিল করার পরেও কোনো অবস্থায় এখন 3 ভাই বোন একদম ছোট ছোট। একটা যুদ্ধের পরে হয়েছে, একটা 75 হয়েছে, একটা 74 হয়েছে। যেটা 75 হয়েছে, 75-এর ঘটনা এটা। জি, মানে যুদ্ধের পরের ঘটনা। তখন আমার বাবা তো আমার ছোট ভাইটাকে রেখে, এখন আমিও তো ছোট, আমি কিভাবে পালবো ওদেরকে? আমি তো ওদেরকে পালতেছি না। তো আমার বোন, আপনার যিনি বোন ছিলেন, যিনি মানে পালিয়ে গিয়ে বিয়ে করলেন, যার হাজবেন্ড খুন হয়েছে, ওনার অবস্থা কি, বা উনি কোথায় থাকেন? ওনার অবস্থা তখন উনি ওই বাড়িতেই আছে, ওনাকে অনেক টর্চার করতেছে, অনেকই করতেছে। ওখান থেকে আমার বাবা কীভাবে কালকে মানুষজন ধরে, ওখানে এলাকার মানুষজন ধরে ওকে উদ্ধার করছে কেসের জন্য। নাহলে আমার বাবা তো অনেক জেদি ছিল, আমার বাবা ওকে কোনোদিন গ্রহণ করতো না, অনেক জেদি ছিল। শুধু কেসের জন্য ওকে এখানে আনছে। আনার পরে আর কি ওকে সাক্ষী দিতে বলছে, তো তোমার হাজব্যান্ডে কি তোমার বাবা মারছে? তখন ও শুধু এইটুকুই বলছে। তখন আমি বুঝি না, তারপরও একটু আমি অনেক বুদ্ধি, কিন্তু আমি বুঝি না, কিন্তু বুদ্ধি আছে। তার আমার বোনটা বললো কি, মারতেও তো পারে। মানে আপনার আপন বোন বলতেছে আপনার বাবা মারতেও তো পারে। হ্যাঁ, শুধু এইটুকু বলে এজলাস থেকে নামেছে। ওর কথা মতন 14 বছর জেল হয়ে গেল। জেল হওয়ার পরে মানে আপনার বোনের এক কথায় আপনার বাবার 14 বছর সাজা হয়ে গেল। হ্যাঁ, জেল হয়ে গেল। জেল হয়ে যাওয়ার পরে এখন এই অবস্থাতে আছি আমরা, অনেক কষ্টে। এখানে আর লেখাপড়া করতে গিয়ে কোনো লেখাপড়া হচ্ছে না, পড়ালেখা শেষ আমাদের ওখানে। আপনার বোন যে এই কথাটা বললো, তাকে কি এই কথাটা শিখিয়ে দেওয়া হয়েছিল, নাকি সে তার মানে মন থেকে বলছে? তার মন থেকে বলছে। তার কি আপনার বাবার প্রতি কোনো ক্ষোভ বা জেদ ছিল? আমার বাবার প্রতি ক্ষোভ ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ভাইয়ের প্রতি ক্ষোভ ছিল। যেই ভাই নোয়াখালীতে গেছে, ও যে বলছে যে আমি খুন করব, ওকে পাইলে খুন করবো, ওই জন্য ওকে নিয়ে গেছে। ওইটা সন্দেহ করে কিন্তু দুজনে চলে গেল, কুমিল্লা জেলে চলে গেল। এইভাবে করতে করতে আমাদের জীবনটা মিশিয়ে। কারণ ছোটো ভাই যে একটু দুধ খাওয়াবো, সেই দুধটা পর্যন্ত খাওয়া। আপনার বোন যদি ওই কথাটা না বলতো, হয়তো বা আপনার বাবার কতটা সাজা হতো না। সাজা হলেও হয়তো বা দেখা যেত 2-4 বছরের মধ্যে উনি মুক্তি পেয়ে যেতেন। তো একটা ক্ষোভের কারণে বা একটা রাগের কারণে একটা ফ্যামিলি কতটা ভেঙে যেতে পারে বা কতটা ধ্বংসের মুখে যেতে পারে। উনি মনে করতেছে যে এই বেবি এই জন্যই খুন হয়েছে, এই যে না হলে খুন হবে কেন? আমাদের সংসার তো ভালোই ছিল, শ্বশুর শাশুড়ি তো আমাকে মেনেই নিছে। আমি গল্প আসবে, কথাও আসবে। তারপরে কি করলো, এখন আমার ভাইটা ছোট, যেটা একদম ছোট, ওকে এখন কি খাওয়াবো? দুধ তো নাই।
আমার মা তো ওকে সময় দিতে পারতেছে না যে আমার মা খাওয়াবে, আমার মা খাইলে না ও পাবে। তারপর মা বাইরে বাইরে ঘুরতেছে, ই করতেছে, সব জায়গায় যাচ্ছে, বিভিন্ন জনের কাছে যাচ্ছে, যে দেখি আপিল করছে, ওই উকিলে আবার আপিল করছে। এরকম করতে করতে 9 মাস চলে গেছে। 9 মাস চলে গেছে। আমার বোনটা, ভাইটাকে কী খাওয়াবো, চিনির পানি গুলে তারপর ওকে খাওয়াইছি আমি। তারপরে তখন আপনাদের ফ্যামিলির যে ভরণ পোষণ বা খাবার দাবার মানে কিভাবে আসতো, কোথা থেকে তখন আমার ভরণ পোষণ দিত ওই পাশের বাসার ওরা দিত। আর ওই যে উকিল যে বলছি বোন ডাকছে আমার মাকে, উনি আমাদেরকে ভরণ পোষণ দিত। মানে পাশের বাসায় যারা আপনাদের আত্মীয় স্বজন ছিলেন, তারা খাবার পরে যেটা অবশিষ্ট থাকতো সেই খাবারগুলো আপনাদেরকে দিত, সেগুলো আপনারা এরকমভাবে দিত। অনেক পিছনের কথা তো, সমস্যা নেই, আপনি বলুন। তারপর কি করলো আমার বাবা, ওই আমার মা উকিলের বাসায় গেছে। যাওয়ার পরে বলে, উকিল সাহেব এখন আপনি কি বলবেন, কি করবেন? এখন তো ওনার 14 বছর জেল হয়ে গেছে, এখন কি করা আছে? আপা হাইকোর্ট আসলো, হাইকোর্টে যাব। ওই যে আমার বাবার সাথে আরেকজনের জেল হয়েছে ওদের পক্ষ থেকে, ওই ছেলেটাকে উকিলে ডাকাইছে, মানে জেলখানায় যেয়ে দেখা করছে। তুমি যদি রাজসাক্ষী দাও তাহলে তুমি খালাস পাবা, ঘটনাটা তো তুমি জানো কে খুন করছে। হ্যাঁ আমি জানি, আমি যদি খালাস পাই তাহলে আমি বলবো, না হলে আমি বলবো না। তাই একটু বলতে ও রাজসাক্ষী দিল, ও সাক্ষী দিল, সাক্ষী দিয়ে বললো যে এই খুন করছে ছেলের বাবা আর ছেলের ছোট ভাই, খুন করে চট্টগ্রাম ব্যবহার পারে রাখছে। এখানে বুঝলাম না, মানে ছেলের যে বর্তমান, মানে ছেলের যে আপন বাবা সে আর তার ভাই মানে তার চাচা আর বাবা মিলে, না ওই ছেলে ভাই আর ছেলের বাবা মিলে, মানে ছেলের আপন ভাই আর ছেলের আপন বাবা মিলে ওই ছেলেটাকে খুন করছে। কিসের জন্য? ওই ছেলেটা একটু ডানপিটে ছিল, মানে মাস্তান টাইপের ছিল, ওটা তো আমরা জানতাম না। ওর কাছে অনেক স্বর্ণ ছিল, প্রায় 1 কেজির মতন স্বর্ণ ছিল। আসলে এটা কি সম্ভব? মানে কেউ সম্ভব হয়েছে তো, এটা কি সম্ভব আসলে? কোনো বাবা কোনো ভাই কি তার আপন ভাইকে বা আপন ছেলেকে এভাবে নৃশংসভাবে খুন করতে পারে? হ্যাঁ পেরেছে, না পারলে আমার এই প্রমাণ হলো কি করে? আর আমার বাবা তো আর খুন করে নেই। এখন এইভাবে করতে করতে আমার 9 মাস চলে গেছে। ঢাকা তো আমার আম্মা পীর ধরছে, বুঝছেন? ও পীর ধরছে, যে ওই পীরের মুরিদ হয়েছে গিয়ে জজের পীরের মুরিদদের কাছে তখন গেছে যে পীর তো মারা গেছে, ওনার বড় ছেলে একটা চিঠি লিখে জজকে দিছে, এই চিঠি নিয়ে আপনি যাবেন, ভাই খালাস হয়ে যাবে। কীভাবে? তারপরে তখন তো মোবাইলের যুগ না, টেলিফোনের যুগ না, আর আমরা তো টেলিফোন প্রশ্নই ওঠে না আমাদের ঘরে। এইভাবে চলে গেছে আমার মা আমার ছোট বোনটাকে নিয়ে ঢাকা চলে গেছে, ছোট ভাইটাকে। আর মানে ওই যে আপনার যে তথাকথিত পীর, ওনার বড় ছেলে একটা চিঠি লিখে দিলেন আপনার মাকে, ওই চিঠিটা নিয়ে জজকে দেখালে ওই খালাস হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই জজের কাছে গেছেন, তো জজের কাছে তো যাওয়া যায় না, তো গেটের থেকে বলছে যে কে কোত্থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, এই বোয়ালখালীর অমুকের নাম বলছে। নাম বলার পরে বলছে ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে এসে চিঠিটা পড়ছে। চিঠিটা পড়ে বলে, বোন আপনি যান। আসলে ওই চিঠিতে কি লেখা ছিল আপনার মা কি কখনো খুলে দেখেছিলেন? ওই চিঠিটা আমার মাই পড়েছে আর উনিই পড়ছে। চিঠিটা পড়তে মানা করছে, বুবু আপনি পড়বেন না, এটা উনিই পড়বে। তারপর আমার মাকে আবার জজে পড়তে দিচ্ছে, বুঝলি এখানে কি লিখছে জানেন? তো উনি চিঠি পড়ে উনি কান্না করতেছে জজে, যে এরকম নৃশংসভাবে কীভাবে এই ধরনের। মানে ওই চিঠিতে কি লেখা ছিল সেটা কি আপনার মা আমাদেরকে কখনো বলে নাই। না, আজ পর্যন্ত ওই চিঠিতে কি লেখা ছিল সেটা আপনার মাও কখনো প্রকাশ করে না, আমার মা বলে নাই। তারপরে বলো আমার বাবা ওদিনকার কেস ছিল, তো উকিলে সাথে সাথে এখন যাবে কি, তখন যাতায়াত তো অনেক কষ্ট ছিল, উকিলে নিজের পয়সা খরচ করে প্লেনে করে চলে গেছে। না, আমি আপনাকে এখানে একটু থামাতে চাই, মানে আপনার যিনি দুলাভাই, ওনাকে যে খুন করা হলো চট্টগ্রামের অমুক জায়গায়, ওনার লাশটা কি আসলে অমুক জায়গাতেই পাওয়া গেছে? হ্যাঁ। কতদিন পর পাওয়া যায় লাশটা? 15 দিন পর।
মানে 15 দিন পর যখন লাশ সাক্ষী দেয় তারপরে লাশটা পাওয়া যায় এখান থেকে। ওটা কি মানে এটা কি অবস্থায় ছিল, লাশটা গলাতে কোথায় ছিল? অবস্থায়। ওর হাতে আংটি ছিল, যে আংটি দেখে চিনছে। মানে লাশটা বিভৎস হয়ে গেছে, কিন্তু ওনার কিছু সিমটম দেখে আসলে নমুনা দেখে বুঝতে পারছে যে এটাই সে। হ্যাঁ হ্যাঁ। মানে তার কিভাবে তাকে খুন করা হয়েছিল? ছুরি দিয়ে। মানে পেটে ছুরির আঘাত ছিল। গলায় পোজ দিছে। তো মানে তাকে কি খোলা অবস্থায় রাখা হয়েছিল না কোনো মাটির নিচে? না, এমনি ফেলে রাখছে। তখন ওখানে তো মানুষ, তো কুকুরও ভয়ে যেত না ওই জায়গায়। জায়গাটা কোথায় ছিল? ওইটা ছিল ঢেবার পার। জি, ঢেবার পার। ঢেবার পার। এটা কি কোনো জঙ্গল? ওখানে পাহাড়ের পাহাড় ছিল। এখন তো আবাসিক এলাকা হয়ে গেছে, কুসুমবাগ হয়ে গেছে। তখন পাহাড় আর পাহাড় ছিল, চিপা জায়গা। ওখানে কোনো কুকুরও ভয়ে যেত না মানুষ। মানে ওনার রাজ সাক্ষীতে আসলে লাশটা ওইখান থেকেই উদ্ধার হয়। এরপরে উনি কি করছে, ওই উকিলে ইয়াতে চলে গেছে। এরকম করতে করতে 9 মাস চলে গেছে। ইয়াতে ঢাকায় চলে গেছে। ঢাকায় যেয়ে উনি রায় নিয়ে আসছে যে আমার বাবা আর আমার জ্যাঠতো ভাই আর ওই লোকটা খালাস পাইছে। তো খালাস পাইছে, আমার বাবা জানতো না। ওই জেলখানায় বসে আমার জ্যাঠতো ভাই এবার মারামারি করছে কিসের জন্য? আমার বাবাকে কাজ করতে বলতেছে। তো আমার বাবা তো অভ্যস্ত না কাজ করে, বলছে যে আমার চাচার কাজ আমি দরকার লাগলে আমি ডবল করে দিব, কিন্তু তোমরা ওনাকে বলবো না করতে, আমরা করবো। তো এর জন্য মারামারি করছে। তো মনে করছে যে আবার মনে হয় আর একটা সাজা হবে, সেই জন্যই আমাদেরকে কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসছে। তখন আমার বাবা বলে, ভাই আমরা তো মরেই যাব, আমাদেরকে ফাঁসিই হবে, তাহলে এক কাজ করেন, এখান থেকে যাওয়ার সময় আমার ফ্যামিলিদেরকে একটু দেখাই নেন আমাকে। তখন আমার বাবাকে দেখে আমরা তখন মান সম্মানের দিকে তাকাই নেই, আমার বাবা ইয়ের সাথে আসছে তো মান সম্মানের দিকে তাকাই নেই। তখন আমার বাবাকে বেড়াই ধরে আমরা কান্না করতেছি। দেখছি অনেক দিন পরে দেখছি। তারপর চলে গেছে। বাবা যে এত কিছু করতো, তারপরও তার জন্য অতিরিক্ত মায়া ছিল, অন্য রকমের একটা ভালোবাসা ছিল আমাদের। তারপর চলে আমার বাবা চলে গেল। চলে যাওয়ার পরে শুধু আমার মাকে বলে গেল, জেল গেটে আসো। তারপর জেল গেটে গেছে। সেদিন তো যেতে পারেনি, তার পরের দিন ডেট ছিল, সেই ডেটে গেছে। যে শুনে কি আমার বাবা খালাস পাইছে, আমার বাবা খালাস পাইছে, ও খালাস পাইছে। মানে আপনার যে চাচাতো ভাই সেও খালাস পাইছে। আসছে বাসায়, কারণ চাকরিও নাই, কিছু নাই। এখন আমাদেরকে খাওয়াবে কি? এখন না, এই জায়গাতে আমি আপনাকে একটু থামাতে চাই। আপনার যে আপনার দুলাভাইয়ের যে আসল খুনি, তাদেরকে কি আসলে ধরা হয়েছিল তারপরে রাজ সাক্ষী দেওয়ার পর? না, ধরা হয়নি। রাজ সাক্ষী দেওয়ার পরও কি তার বাবা বা তার ভাইকে ধরা হয়নি? ভাইকে ধরছে, বাবাকে ধরে। বাবা বলে কি আমি বাবাকে মেয়ে আমার ছেলেকে মারতে পারি? ওদেরকে ধরছে। ওরা কীভাবে আবার খালাস পেয়ে ওই সংসার ওইটা আমরা খোঁজই নেই আমরা। ওনার ভাইয়ের কি কোনো সাজা হয়েছিল? ওনার ভাইয়ের মানে কি সাজা হয়েছিল? এই 2 বছরের সাজা হয়েছে। আমার বাবা খালাস পেয়ে চলে আসলো। চলে আসে বাসার পরে যখন তার কোথাও চাকরি নেই, চাকরিতে চলে গেছে। চাকরি চলে যাওয়ার পরে এখন উনি কী করবে? তার একটা গ্লাসকো কোম্পানিতে চাকরি নিছে। নেওয়ার পরে সেখানে চাকরিটা করতে পারে নাই ইসের জন্য, ওনার বয়সের জন্য। বয়স বেশি হয়ে গেল। যেখানে অনেক অত্যাচার করছে, তো উনি একটু চোখে কম দেখতো। তো ওখানে তো ওই কামই করতো, গাড়ি মেকানিক ছিল। তো ওখান থেকে 1 বছর করার পর বলে যে আপনি অন্য জায়গায় করেন কাজ। তার কোথায় দেন? তারপর আমার বাবা বিভিন্ন ধরনের, এমন কোনো ব্যবসা নাই যে সে না করছে। সে কাঁঠাল বিক্রি করার থেকে শুরু করে মানে ছোটখাটো যে সিজনাল ব্যবসাগুলো আমাদের জন্য করছে, কিন্তু উঠতে পারতেছে না। উঠবে কী করে? ভাই অনেকজন খাওয়া। তখন আমি কি বলবো, আমি তখন আমার বয়স 11 বছর হয়ে গেছে। তখন আমি বললাম যে মা, যে হাতের কাজ যে করে যারা, ওদের কাছে আমাকে নিয়ে যাও, আমি টুকটাক হাতের কাজ করব, সংসারে হেল্প করব। আচ্ছা ঠিক আছে। তখন ওই হাতের কাজ করে একটা ব্যালেন্স করলে, পেটিকোট করলে, হাত কাজ করা, ওগুলোতে 1 টাকা করে দিত। মানে তখনকার সময় আপনি একটা লেডিসদের একটা মনে করেন কাপড় পোশাক সেলাই করে দিলে 1 টাকা পেতেন। 1 টাকা দিত। তাই 1 টাকা দেওয়ার পরে ওইটা দিয়ে কোনো জমায় কাজ করতেছি, সংসারে দিচ্ছি। ওই আমার বোনকে, তারপরে আমার বাবা আর কিচ্ছু বলে নাই। আমার বোন আসছে, বোন এসে একটা গার্মেন্টসে চাকরি নিছে, দেশ গার্মেন্টস একটা নাম। ওখানে চাকরি নিচ্ছে, ওখানে চাকরি করতেছে। উনি ছাঁটাইয়ের মধ্যে পড়ে গেছে। তো এখন কী করবে?
আমার বড় আপনার বাবা জেল থেকে মুক্তি পাওয়ার পর কি আপনারা চট্টগ্রামে চলে আসলেন? আমরা চট্টগ্রামেই বড় হয়েছি, বললাম না বড় হয়েছি চট্টগ্রামে, জন্ম বরিশালে, বেড়ে ওঠা হয়েছে চট্টগ্রাম। হ্যাঁ, এই যুদ্ধের পরে চলে আসছে আর কি আমাদেরকে নিয়ে। এখন কি করছে, আমার বোনটা চলে আসছে, এখন বললেন যে ঠিক আছে তুই এক কাজ কর, আমাকে বলতেছে আমার সার্টিফিকেট দিয়ে, আমার বড় বোনের চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে আমি তোকে এক জায়গায় ঢুকিয়ে দিই, নাহলে তো তোকে তো এমনি নিবে না, ছোটো মানুষ। তারপরে এক জায়গায় আমাকে ঢুকিয়ে দিল, ওখানে আমাকে বেতন ধরলো 300 টাকা। মানে গার্মেন্টসে শিল্পে একটা পোস্টে আপনাকে ঢুকিয়ে দিছে, চাকরিতে ঢুকিয়ে দিল। ওখানে কাজ শিখতেছি, 300 টাকা বেতনে চাকরি করতেছি। তো প্রতিদিন তো যেতে পারতাম না, ছোট মানুষ, শরীরে অলসতা আসছে। এভাবে আমার বড় ভাইটাও একটা কাজ করতো, সে প্লাস্টিক কোম্পানিতে প্লাস্টিকের দানা আছে যে ওগুলো সারাদিন বাঁচলে 10 টাকা পাইতাম। তো ওইটা করে আমরা এই 3 ভাই বোন এখন নামলাম। এখন বাপে তো কিছু করতে পারতেছে না, বাপের টাকা দিয়ে তো কিছুই হচ্ছে না, সংসার তো চলতেছে না। এরপরে আমার বোনটা টিউশনি শুরু করলো, টিউশনি করে করে যেভাবে হোক সংসারটাকে চালাইতেছে, আমরা সবাই মিলে কোনো রকম চালাতে। এর মধ্যে আমি একদিন একটা সিনেমা দেখতে গেছি। সিনেমা দেখতে গেছি আমার বোনের সাথে গেছি, জ্যাঠতো বোনের সাথে গেছি, সিনেমা দেখতে গেছি। যাওয়ার পরে একটা লোক, ওরা নামতেছে আমরা উঠতেছি, আমাকে ধাক্কা দিছে পরে আমি একটা বকা দিছি। এখন আমার লাইফে চলে আসলাম, আমি একটা বকা দিছি ওকে, যে চোখে দেখো না, মনে করে একটা রাগ দিছি। তা আমি তো মনে করছি ওইখান থেকে ফিনিশিং হয়ে গেছে। আমরা সিনেমা দেখে বেরিয়েছি, ওই লোক দাঁড়ায় রয়েছে, আমি কোন দিকে যাই, কোনখানে এত বড় সাহস কর আমাকে বকা দেওয়ার। তারপর আমার পিস আমার বাসার এলাকায় আসলো, আয়সা দেখে যে আমারই জ্যাঠতো ভাই ওর বন্ধু, এরকমভাবে ও অনেক ঘুরতেছে যে আমার সাথে সম্পর্ক করবে। এখন কাকে ধরলে করতে পারবে, সে অনেক এরকম ঘোরাঘুরি করতে হবে। প্রায় 8-9 মাস চলে গেছে আমাকে কোনো রকম, কারণ আমি যে ছেলেটাকে আপনি সিনেমা দেখতে গিয়ে বকা দিলেন, সেই ছেলেটাই আপনার পিছন ঘুরছে আপনার সাথে একটা প্রেমের সম্পর্ক করার জন্য। তখন আমি তো সম্পর্ক সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, আমার বোনকে নিয়ে এইভাবে হয়েছে। আমি বলছি না, এটা অসম্ভব, আমার বাবা আছে আর আমি এই বয়সে, এত ছোট বয়সে এই ধরনের করতে আমি রাজি না। ও ঘুরতেছে, চিঠি দিতেছে, এই করতেছে মানে যে যদি এইবার যদি তুমি আমাকে উত্তর না দাও তাহলে আমি মরে যাব। তো মরে গেলে মরে যাবো, এরকম কত মানুষ কতজনের জন্য মরে যায়, তাতে আমার কি, আমার তো কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চিনি না, জানি না আপনার সাথে কিসের সম্পর্ক, এটা আমি ওনাকে সামনাসামনি বলছি। তারপরে ও মানে কোনো রকমই আমার পিছ ছাড়তেছে না। পরে এখন আমার বাবা মাকেও বলতে পারতেছি না, কারণ আমার একটু এখন ভালো লাগতেছে। মানে ওনার যে আচরণগুলো বা পাগলামিগুলো আপনারও ভালো লাগছে। একটা চিঠি লিখে দিছে আমাকে, এই দিয়ে হাত কেটে, মানে ওনার হাত কেটে রক্ত দিয়ে উনি আপনাকে একটা চিঠি লিখে দিয়েছে। তখন আমি বললাম ও যদি, তারপর আমি মনে করি থাকা রক্ত কি মানুষের রক্ত না রং নাকি, এটা আমি যে আমাকে দিয়েছে তাকে বলি। ওই চিঠিতে কি লেখা ছিল আমরা কি একটু জানতে পারি? ওই চিঠিতে লেখা ছিল যে আমি রক্ত দিয়ে প্রমাণ করলাম আমি তোমাকে ভালোবাসি, তো এইটুকু বলছে, শুধু লিখছে। তো এখন ওই চিঠিটা আমি প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো ঢুকিয়ে রাখার পরে ওইটা আমার তো রাখার জায়গা নেই। আমার বাবা মেজো বোন বিয়ে হয়ে গেলো, বড় বোনে এই কীর্তিকাণ্ড করলো, এখন যদি আমি কিছু করি তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে, আমাকে তো মেরেই ফেলবে। এই জন্য তারপরে লুকিয়ে দেখতেছি, এখন ওইটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়াতে আমার জেঠি দেখে ফেলছে, দেখে আমার আম্মার কাছে নিয়ে এসে আপনার মেয়ে কোচ্ছার থেকে এইটা পড়ছে, তাবিজ পড়ছে, এটা বলছে কিসের তাবিজ। তো আমার আম্মা তো আমার জেঠি লেখাপড়া ছিল না, কিন্তু আমার আম্মা লেখাপড়া জানতো। তো আমার আম্মা পরে দেখে যে এগুলো এইটা কোথেকে পড়ছে, মুখে এটা আমার না, তোমার না হইলে তোমার কোচ্ছা থেকে পড়লো কী করে। এই আমাকে অনেক মার দিল, মারতে একদম থেতলা বানাই ফেলছে, এমন অবস্থা। মানে আপনার আম্মা যখন আপনার চিঠিটা পড়লো, তুমি পড়ার পর রেগে আপনাকে খুব মারলেন? মারছে সেই রকম, আর পুলিশেও এরকম মারে না, এই ধরনের মার দিচ্ছে আমার আম্মা আমাকে। মেরে তো পিঠের মধ্যে একটা গোস মানে লাকড়ির টুকরা ঢুকে গেছে। তখন আমার ওই ছেলের জন্য আমি এতগুলো মার খেলাম, যা প্রেম করবো, কী করবো দেখি।
কি করতে পারে। মানে আপনার মনে একটা রাগ ঢুকে গেল, মানে জেদ ঢুকে গেল এক প্রকার, আপনি প্রেমটা করেই দেখবেন। হ্যাঁ, করবো, দেখি কি করতে। এই ভেবে ওর সাথে কথা বলা হয় না, শুধু চিঠি আনা নেওয়া হয়। চিঠি আনা নেওয়া হয় এইভাবে। এখানে আমি চিঠি লিখবো কোথায় বসে? আমার তো পড়ালেখা নেই, আমি তো টেবিলে বসতে পারবো না, ওরা ছোটরা দেখে ফেলবে, মা দেখে ফেলবে। আমি বাথরুমে যে চিঠি লিখতাম। বাথরুমে বসে তারপরে চিঠি লিখতাম। না, আপনি ওয়াশরুমে বসে চিঠি লিখতেন? ওখানে বসে চিঠি লিখতাম, ওকে দিতাম। এইভাবে করতে করতে প্রায় ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক হয়ে গেল। কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অনেক রোমান্টিক সম্পর্ক ছিল, বৈধ সম্পর্ক ছিল, কোনো অবৈধ অনৈতিক কাজ আমরা করি নাই। একজনকে না দেখে আমরা থাকতে পারতাম না। মানে আপনাদের সাথে আপনাদের সম্পর্কটা ছিল এমন, আপনারা শুধু দেখা দেখি করতেন আর শুধু চিঠি আদান প্রদান করতেন? কখনো কোথাও ঘুরতে বা সিনেমা দেখতে কখনো যান না? সিনেমা তো আর যাবোই না দেখতে। তো সিনেমা ওর সাথে দেখাতে একদিন বলে কি চলো তুমি আমার সাথে একটু দেখা করবো। আমি না, আমি এরকম দেখা করতে পারবো না, আমার ভাইরে যদি আমার আত্মীয় স্বজন কেউ দেখে ফেললে আমাকে মারবে, এমনিই তোমার জন্য আমি অনেক মাইর খেয়েছি। এটা বলার পর বলে না তুমি আমাকে বিশ্বাস করো না। আমাকে বিশ্বাস করি তো আজ 4 বছর হয়ে গেছে। তো মানে 4 বছর পর গিয়ে উনি বলছেন আপনার সাথে একটু আলাদা করে দেখা করবে। তারপর আমি আমি সাথে করে আমাদের ওদিকে একটা গল্লিতে ওর সাথে দেখা করতে গেছি। তা তুমি আমাকে এত ঘুরাচ্ছ কেন? তুমি দেখা করলে ভয় পাও কেন? কী হয়েছে? আমি তো তোমাদের ওখানে যাই, তোমার সাথে তো আমার দেখা হয়। এইভাবে করতে করতে একদম ক্লোজ হয়ে গেছে। ওই আমাদের পাশের বাসা ওকে বন্ধু বানাইছে, বন্ধু বানিয়ে ওর সাথে দেখা রাখি হয়। মানে আপনার পাশের বাসার এক ছেলের সাথে উনি বন্ধুত্ব করার মূল কারণ আপনার সাথে দেখা করতে বলার জন্য। তো এইভাবে কথা বলতে বলতে তাদের সাথে আমার ক্লোজ হয়েছে। এখন ওই যে চিঠি আনা নেওয়া করে সেও আমাকে ভালোবাসে। হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। মানে যে আপনাদের চিঠি আদান প্রদান করে উনি আপনাকে ভালোবাসে? হ্যাঁ, ও ভালোবাসে। আমি যে কোনো এক বালকে তুমি যদি ওকে পাইতে চাও তাহলে আমার সাথে একটা কন্ট্যাক্টে আসো। আমাকে কিসের কন্ট্যাক্ট? আমার বয়স কম হলেও কি আমি অনেক সময় অনেক বুদ্ধি আসছিল যে কিসের কন্ট্যাক্ট? তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। মানে যে চিঠি আদান প্রদান করেন উনি আপনাকে একটা অফার করলেন যে আপনি যদি যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ওনাকে আপনি সারা জীবনের জন্য পেতে হলে তার সাথে একটা শারীরিক সম্পর্কে আসতে হবে। এটা বলছে। আমি বলছি শুনো, আমি যাকে ভালোবাসি তার সাথে সে আমাকে স্পর্শ করতে পারতেছে না, আর তুমি এই কথাটা বলতে সাহস পাইলে কী করে? আমি আজকেই আমার বাবাকে বলে দিব। তারপরে অনেক হাত ধরাধরি করে মাপ টাপ চাই, বলছে যা বললো না তাহলে আমাদেরকে এখান থেকে বাইক করে দিবে। তো আমার বাবা খুব ছিল, খুব বিচার টিচার করতো, অনেক নাম রাখছিল। তারপরে ও আর কথা বলে না। এইভাবে চলতে চলতে আমাদের 8 বছর সম্পর্কটা কেটে গেছে। 8 বছর পর সম্পর্ক যখন কেটে, আপনি কি তখনও গার্মেন্টসে রেগুলার জব করতেন? হ্যাঁ, না তখন একটা এনজিওতে ঢুকছি। এনজিওতে ঢুকছি, এনজিওতে সেলাই প্রশিক্ষণে ওখানে কাজ করতাম। তারপরে উনি কি করতেন? ওই লোক তো প্রভাবশালী, ব্যবসা করতো। উনি তখনই ব্যবসা করতেন যখন থেকে আপনার সাথে প্রেমের সম্পর্ক? আমার থেকে বয়সে 10-12 বছরের ডিফারেন্স ছিল। মানে উনি আপনার থেকে বয়সে 10 বছর বড় ছিলেন? হ্যাঁ। কিসের ব্যবসা করতেন উনি? ওইটা জিজ্ঞেস করিনি কখনো। মানে কখনো আপনি জিজ্ঞেস করার প্রয়োজন? আমি ওনার পার্সোনাল ব্যাপারে কিছুই জিজ্ঞেস করতাম না। শুধু আমি ভালোবাসি মানুষটাকে দেখতে পারলে আমি খুশি। মনে হয় উনি হেঁটে গেলেও আমার ভালো লাগতো, ও যদি দূর থেকে আমি ওকে দেখতাম তাও আমার ভালো লাগতো, ও আমাকে দূর থেকে দেখলে আমাকে ভালো লাগতো। এইভাবে করতে করতে 7-8 বছর হয়ে গেছে। হঠাৎ করে একদিন শুনি কি ওকে আমি বলছি যে ও আমাকে বলতেছে চলো আমরা পালিয়ে যাই বিয়ে করি। আমাকে পালিয়ে যেয়ে বিয়ে করবো না, আমার বোনের সম্পর্ক থেকে আমি শিক্ষা পাইছি। আবার এই কাজ করব আমি? না, পালিয়ে যেয়ে বিয়ে করব। তুমি তোমার বাবা মাকে প্রস্তাব দিতে বলো আমার বাবার কাছে। তারপরে এটা বলার পরে ও আর কিছু বলেনি, ও চলে গেছে। চলে যাওয়ার পরে 2-3 দিন আমার সাথে দেখা হয় না। আমি তো অনেক ছটফট করতেছি, দেখা হচ্ছে না কেন, আসতেছে না কেন। এখন শুনতেছি কি ওর বিয়ে, ও বিয়ে করবে। কিন্তু যে আনা নেওয়া করে সে জানতো, সে আমাকে বলে নাই বিয়ে করবে। কি বিয়ে করবে? মানে সে যে আপনার সাথে 8 বছরের সম্পর্ক, সে কি তার পরিবারকে কখনো আপনার কথা বলেনি? হ্যাঁ, বলছে আসবে কথায়। তারপরে ও বিয়ে শুনছি, শোনার পর ও আমার বাসা আমাদের যার বাসায় আসা যাওয়া করতো ওর বাসায় আসতে পরে তুমি আজকে 3 দিন আমার সাথে দেখা করো না কেন?
কয় আমি এই ধরনের সমস্যা আছে, আমার তো বিয়ে ঠিক করতে চাও না। কয় তুমি তোমার বাবাকে বলো না কেন? বলো না কেন? কয় বলছি, ওরা কিছুই বলে না, আমার বড় ভাই রাজি না, আমার বাবা রাজি না। কেন রাজি না? সেটা তো আমি বলতে পারবো না তোমার কাছে, আমি কোনো দিনই সে কথা বলতে পারবো না। তারপরে এখন শুনলাম কি ওর বাবা দারোগা ছিল, ওই জন্য ওর বাবা আমার বাবাকে ধরতে আসছে, এই এক কষ্ট দেখাইছে, আর আমার বাসায় বসার জায়গা নেই। মানে আপনারা ওনাদের থেকে আর্থিক অবস্থায় মানে খুব খারাপ ছিলেন? খুবই খারাপ ছিলাম। আমার জায়গায় 5 জন মানুষ এসে যে বসবে সেই চেহারা আমি দিতে পারবো না, এইটা আমি মানে আপনার মূল সমস্যা আপনার আর্থিক অবস্থা, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ওই জন্য আর ও দেয়নি। তারপর যখন বিয়ে হয়েছে আমার মনটা ভেঙে না অন্যরকম হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম যে আর্থিক অবস্থা এত খারাপ যে সেই জন্য ওই আমার ভালোবাসাটাকে ও প্রত্যাখ্যান করছে। ও বলে আমি তোমাকে প্রত্যাখ্যান করি না, তাহলে তো তুমি আমাকে বিয়ে করো। তো বিয়ে তো আমি তোমাকে করতে পারবো না, তা কোনটা করবো? পালিয়ে, তাহলে ও বলে আমাকে পালিয়ে যেয়ে আমি বিয়ে করবো না, পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আর ওর বাবা বলে যে ওর বাবাকে আমি ধরতে গেছি, ওর বাবা একটা খুনি আসামি, ওর ওই মেয়ের সাথে কিসের বিয়ে? আর যেখানে বসার জায়গাও নাই, মানলাম ওর বাবা খালাস পেয়েছে, ওখানে বসার জায়গাও নেই, সে ঘরে আমার ছেলে বিয়ে করবে, এটা তো অসম্ভব। এটা বলার পরে কি করছে, আপনার যিনি ভালোবাসার মানুষ ছিলেন উনি আসলে আপনার প্রতি লয়াল ছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির কারণে, পরিবারের কারণে সে পারে নাই করতে। সে তো আপনাকে একটা মানে প্রস্তাব দিয়েছিল যে পালিয়ে যান। হ্যাঁ, পালিয়ে যেতে বলছে, আমি তো পালিয়ে যাব না। তো 9 বছর প্রেম করার সেখানে কত ঘটনা ঘটতে থাকে, সে তাকে কি আর ভোলা যায় সহজে? তারপর যেদিন বিয়ে সেদিন আমি মাজারে গেছি, একটা পাহাড়ের উপরে, অঝোর বৃষ্টি পড়তেছে। সেদিন আর চাকরিতে না যে সকালবেলা বের হয়েছি, মাজারে যে মানে এত কান্না করছি, মনে হয় আমার ওখানে মাজারে খাতাম বলছে, মা তুই এত কান্না করতেছিস কেন? তুই বাসায় চলে যা, তোর বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেছে, গিয়ে বাসায় চলে যা, যার জন্য কান্না করতেছ সে তো তোর না, তুই কেন কান্না করতেছিস? আমি তাকে বলি যে হুজুর আপনি বুঝবেন না, আপনি আমার জায়গায় হলে আপনি বুঝতেন আমি যে কিসের জন্য। তখন আমি ওখান থেকে বলছি যে হে আল্লাহ, আমি যদি গরিব হওয়াতে এত অপরাধ আমার, তাহলে আমাকে এমন একটা পুরুষ দিও যে সে আমাকে বিয়ে করবে কিন্তু সুখী হবে না। এইটা সে আমাকে বিয়ে করবে, সেই সুখী হবে না। কীরকম সুখী হবে না? সে আমাকে পাবে কিন্তু আমার মন তো পাবে না সে। এইটা বলছে, বলে আমি লোকটাকে আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি চলে আসছি পরে ও বিয়ে করে পরের দিনই আমাদের বাসায় আসছে পরে বাসায় আসছে। মানে আপনি মানে মনের কষ্টে আপনি তাকে তার নামে একটা দোয়া করলেন, সেই জন্য বিয়ে করবে কিন্তু সুখী হতে পারবে না। আমি যদি কোনোদিন বিয়ে করি তাহলে আমি যেন সুখী হতে না পারি, তবু ও সুখে থাক, এটা বলছি যে তারপরে এটা দুর্বলতা একটা কারণ আছে, ও আমার বড় ভাইটাকে একটা চাকরি দিচ্ছে, তো ওই জন্য আমার ফ্যামিলি ওকে একটু সম্মান করে। তারপরে আসছে বিয়ের পরের দিন, চলো এখন তো তোমার পালাই যেতে, বিয়ে করতে অসুবিধা নেই। আমি বলেছি যে যেই ছ্যাপ ফেলে দিছ সেই ছ্যাপকে তুমি খেতে পারবা? আমি ফেলে দিছি সেটা তুমি খেতে পারবা? কেন? তুমি তো এখন বাসি হয়ে গেছো, তুমি তো বিয়ের পর দিন এসে বলতেছে আপনাকে আবার সে বিয়ে করবে। তুমি তো এখন হয়ে গেছো, বাসি হয়ে গেছো, তোমাকে দিয়ে আমি কি করব? তোমাকে দিয়ে তো আমার কোনো কাজ নেই, আমি তো এই ছ্যাপ ফেলে দিলে সেই ছ্যাপ আর খেতে পারি না, এটা সম্ভব না। আচ্ছা, টু বি অনেস্ট, সে কি কখনো আপনার সাথে মানে কোনো ধরনের অবৈধ মেলামেশা বা কোনো অনৈতিক চাহিদা তার মধ্যে ছিল 8 বছরের সম্পর্ক? না, আমাদের বললাম না, আমাদের শুধু একজনকে দেখি, একজন না দেখলে ভালো লাগতো না। হয়তো হাত ধরাধরি ওইটা তো ছিলই, হাত ধরাধরি, হয়তো শারীরিক সম্পর্ক হয়নি, অন্য ধরনের মানে তার কাছে আসছি, সে আমাকে বেড়ায় ধরছে, এই ধরনের ব্যাপার ছিল, এইটুকু ছিল, কিন্তু এর বেশি কিছুই ছিল না। এইটার পর কিন্তু আমার একটাই কষ্ট লাগে, আমি আজও জানি না সে আমাকে কেন বিয়ে করে নাই। ও আমাকে আজও কোনো দিনও বলে নাই যে এখনও দেখা হলে কথা হয়, কিন্তু আমি আজও জানি না যে আজকে কত বছর পরে আমি ওর সম্বন্ধে বলতেছি, ও কেন আমাকে বিয়ে করলো না,
কেন, কিসের জন্য সেই কথাটাও আমাকে বলতে পারলো না কেন, এইটা আমি চিন্তা করতাম। তো বিয়ের পরের দিন আসার পরে যখন বলে যে চলো বিয়ে করবো, আমি বলি যে না, অসম্ভব, বিয়ে হবে না, কারণ তোমার ফ্যামিলি সহ নিয়ে তারপর আমি বিয়ে করবো, আমার বাবা মাকেও আনবো। আমি না, আমি বিয়ে করবো না, আমি আর একটা মেয়ে সর্বনাশ কেন করবো, সেটা তো অবশ্যই, এটা তো আমার পক্ষে সম্ভব না। এটা বলাতে ও চলে গেছে। চলে যাওয়ার পরে তুমি আমাকে দুঃখ দিলা, আমাকে দুঃখ তুমি দেখলা কি, তুমি বিয়ে করছো কিন্তু তুমি সুখ জিনিসটা কি সেটা তুমি ভোগ করতে পারবো না, কিন্তু তুমি আমাকে অনেক কষ্ট দিছো তো, আমাকে কাঁদাইছো তো, আল্লাহ তোমাকে কাঁদাবে, এটা আমি বলে। তারপরও সে আসতো, দেখা করতো, কথা বলতো, ই করতো, মানে সে আমাকে অনেক রকমের ই করছে। এখন যখন মানে বিয়ের পরও চাইতে সে আপনার সাথে প্রেমের সম্পর্কটা বজায় থাক, কিন্তু আপনি আর তাকে তখন প্রশ্রয় দেন। এখন আর প্রেমের সম্পর্ক কি, ওর সাথে আর কিসের সম্পর্ক, এটা করার পরে যখন এটা ও বিয়ে করছে 88-তে, 88, তারপরে 1 বছর চলে গেল 89 সাল। আপনার যে বর্তমান হাজবেন্ড, উনি কি আসলে এই আপনার প্রেমের কাহিনীটা জানেন? না, আজ পর্যন্ত জানেন? কেউই জানে না। যদি জানেন তাহলে এই গল্পে যদি শুনে থাকেন তাহলেই জানবেন। হ্যাঁ, তারপরে কি করছে, এখন আমি চাকরি করতেছি, আমার মতো চলতেছি, তখন আমার পুরুষের প্রতি আমার একটা ঘৃণা চলে আসছে, যে না, আমি মানে পুরুষ জাতির প্রতি আপনার বিশ্বাসটা হারাই ফেলছে না, আমি আর তো আমি মনে হয় যেখানে চাকরি করছি খ্রিস্টান সংস্থা, তো ওখানে চাকরি ওখানে একদম সাদামাটাভাবে চলতাম, ওরা সাদামাটাভাবে চলতো, আমরা ওইভাবে জীবনে কোনো দিন একটু সাজগোজ কি যে সেটাই আমি করিনি, কখনো করিনি। তাই একটু ভালো ওইভাবে চলতে চলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। 16 বছর কাজ করছি ওখানে। কাজ করার পরে একদিন আমি আসতেছি অফিস থেকে, আসার পরে আমাদের পাড়ারই একটা লোক আমার বাবাকে বলে, মেয়ের কামাই খাবেন, বিয়ে দেবেন না, মেয়ের কামাই খাওয়ার জন্য মেয়েকে ই করতেছেন। তখন আমার বাবার মাইন্ডে লেগে গেছে যে এত বড় কথা আমাকে বলে, আমার মেয়েকে এত কুচ্ছি দেখতে, এত কুচ্ছি যে আমার মেয়ের বিয়ে হবে না। তখন বলছে যে ঠিক আছে, ঠিক আছে, তোমার বিয়ের ব্যবস্থা, এখন আর কিছু বলে না, বিয়ের ব্যবস্থা এটি বলছে। কিন্তু আমি একটু আজ করতে পারছি, আমার বাসায় আমার মার সাথে বলতেছে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 15 বছর, 15-16 বছর। আমি না 16 বছর হবে তখন, বিয়ের প্রস্তাব যখন আসতেছে। এবার করতে করতে একটা বছর চলে গেছে, তো 17 বছর শেষ হয়ে 18-তে পড়বো। এর মধ্যে আমার বাবা এই যে ভদ্রলোক এখন আছে ওনাকে দেখাইল, ওনার বাড়ি ঘর বলতে কিচ্ছু নেই। তারপরে উনি আমাকে বিয়ে করে, এটা সত্যি ঘটনা বলবো, আমাকে বিয়ে করে সে বিদেশ যাবে। তা আমার বাবার তো অত পয়সা নেই যে ওকে বিদেশে পয়সা দিবি। এইভাবে ওর থেকে ধার লেগে 25,000 টাকা দিছে, ওই টাকা দিয়ে সে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার আগে উনি কি করতেন? গার্মেন্টসে চাকরি করতেন। উনিও গার্মেন্টসে চাকরি করতেন। আপনিও তো তখন একটা গার্মেন্টস শিল্পে চাকরি করতেন? হ্যাঁ, না, তখন ওই এনজিওতে চাকরি, এনজিও, ওটা গার্মেন্টস প্রজেক্টে ছিলাম। মানে গার্মেন্টসের একটা প্রজেক্ট ছিল ওই এনজিওটা। তো এখানে আমাকে অনেক অনুরোধ করতেছে, অনেক ধারাধরি করতেছে, তুমি বিয়ে করো, তুমি মানে এরকম ওই ছেলেটাকে একবার দেখো। আমাকে কি দেখবো, ওর দেখার কি আছে, আমার তো কোনো কিছু নেই, আমি ওকে কি দেখবো, ওকে দেখবো না। তো ও আসছে, দেখতে আসছে আমার দেখে। আমি ওই ওর সামনে দিয়ে ঘরের ভিতরে গেছি। ঘরের ভিতরে যাওয়ার পরে ও বলে কি, তুই এইভাবে সামনে দিয়ে আসলি, ওখানে মানুষ দেখো না, আমাকে দেখছি একটা মহিলা একটা লোক বসা, খাই দিয়ে কাম নাই, তো আমি বিয়ে করবো না, আমি দরকার হলে ইয়েতে চলে যাব, মাদার তেরেসার আশ্রমে চলে যাব, আমি তাও বিয়ে করবো না। মানে আপনি কি তখনও মাদার তেরেসা সম্পর্কে জানতেন? হ্যাঁ, আমাদের সব কিছু, ওরা আসতো তো আমাকে মাদার তেরেসার আশ্রমে চলে যাব, দুলা যারা আছে ওখানে মালুমঘাট, ওখানে আমি চলে যাব, ওখানে থাকবো, খাবো দাবো, আল্লাহ বিল্লাহ করলে করবো, না করলে না করবো, যাকে আমি আমার মতো আমি সন্ন্যাসী হয়ে যাবো, আমি এটা বলছি। মানে পুরুষ জাতির প্রতি আপনার একটা ঘৃণা। এখন আমার আম্মা তখন ওদিনই আমার আম্মা বলছে, তুমি যার জন্য তোমার জীবনটাকে ত্যাগ করতে চাইতে সে তো তোমার না, তুমি কেন করবো না? আমি না, আমি বিয়ে করবো না, আমি চাকরি করবো, আপনাদেরকে খাওয়াবো, এইটাই আমার ইয়া। তারপরে ওই লোকে দেখতে আসছে, তারপর অনেক জোর টোর করে, আমার বাবা একরোখা লোক ছিল, তাহলে যাও, সামনে গেছি। এখন উনি আমাকে ঠিকানা লিখতে দিয়েছে, আমি তো লেখাপড়া বেশি না, ক্লাস 5 পর্যন্ত পড়ছি, ঠিকানা লিখতে দিছে। তো আমি ফলো করছি ওনার পকেটে কোনো কলম আছে কিনা,
দেখি যে ওনার পকেটে কলম নাই। আমাকে আপনার কলমটা দেন তো। আমি তো কলম আনি না। তো কলম যখন আনি নাই ঠিকানাও নিতে পারবেন না। মানে সেটা আপনি বললেন? হ্যাঁ, আর তার সামনেই? ওর সামনেই বলছি। আমার বাবাও বসা, ওখান থেকে উঠে চলে আসছি। চলে আসার পর আমার বাবা বলে, দেখো মেয়েটা কত বড় বেয়াদবি করছে, তুই তোর মেয়ে নিয়ে বরিশাল যা গিয়া তোর বাপের বাড়ি। না আপনার মাকে বলছে? হ্যাঁ, এটা বলে চলেছে। পরের দিন সকালবেলা হরতাল ছিল। পরে ওখানে অর্ধবেলা হরতাল, আমরা ইয়াতে গেছি, অফিসে চলে গেছি। আর সে শুনি কি আমার বিয়ে। আমি জানি না। এখন তো আমি এমনভাবে আটকা পড়ছি, বের হতে পারি না। এদিক দিয়ে ও আটকে রাখছে, ওদিক দিয়ে আমার বাবা বলতেছে বাপের বাড়ি চলে যা। মানে তখন আমি যে কান্না করছি, আমার বিয়ে হয়েছে 9টা বাজে, আমি সেই 6টা থেকে 9টা পর্যন্ত শুধু কান্নাই করছি। তখন আমার বড় ভাইটা বলবে, তখন রাজি হয়ে যা, এই বয়সে যদি মা কি বাপের বাড়ি চলে গেলে মান সম্মান থাকবে, তুই রাজি হয়ে যা। কী হয়েছে? আমাকে ভাইয়া ও তো নেই, বাড়িঘর নাই, কিছু নাই। এই ছেলের কাছে দিলে আমার সারা জীবন তো আমি কষ্ট করবো। আমি বাড়িঘর ছাড়া আমি আর বিদেশে যে ছেলে যাবে সেই ছেলের সাথে আমি বিয়ে করবো। ওই যে 25,000 টাকা নিছে, ওইটা কিন্তু আমি জানতাম না। তাহলে আমাকে কেউ আটকায় রাখতে পারতো না। আপনার এটা কি এক প্রকার যৌতুক হিসাবে আপনার বাবা বিয়ের আগে কথা হয়েছিল? হ্যাঁ, ও বলছে যে আমি ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দিছে। আমাকে না, এই যে ছেলে বিদেশ যেয়ে যদি ভুলে যায় আর যদি আমাকে না নেয়, তখন কী করবো? তখন তো তোমাদের ঘরের উপরে আরও মানুষে নানান কথা বলবে। এরকম করতে করতে আসি শুনে বিয়ে করে বাড়িটা যখন বুঝাইতেছে, যার তো মনে বুঝাইতেছে, ঠিক আছে আল্লাহ যা এলাকে কবলে দেখি। আমার বিয়ে হয়েছে 9টা বাজে, 9:15 বাজে আমার শ্বশুর মারা গেছে। ওই 9:15 বাজে শ্বশুর মারা গেছে। মানে আপনি বিয়ে হওয়ার 45 মিনিটের মধ্যে আপনার শ্বশুর মারা গেছে? হ্যাঁ, মারা গেছে পরে এখন ওরা চলে গেল, সবাই ওদের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে ওই আমার বাবা আবার সব দাফন টাফন সব কিছু ব্যবস্থা আমার বাবা করছে। করার পরে ওই আমার হাজব্যান্ড তো ইয়াতে ওর ভাইয়ের কাছে, এখন ওর বাপ মারা গেছে কীভাবে, ওর বিদেশে যাওয়ার টাইমে চলে আসছে, ঢাকায় যাবে গিয়ে। তাই আমাদের বাসায় আসছে শুক্রবার দিন। এসে বলতেছে যে আমি কালকে চলে যাবো। তো কালকে তাই মেয়েলি ব্যাপার, বিয়ে হয়েছে, যদি মেয়ে আর ছেলে একসাথে না থাকে তাহলে যদি ভুলে যায় ছেলে, যদি একসাথে থেকেও তো ভুলে যায়, 10 বছর সংসার করলেও তো ভেঙে যায়, ভাঙতে তো সময় লাগে না। আমি আবার এইটা বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের যা আসছে এখন তা আমাকে নিয়ে পুতুলের মতো খাটাইতেছে, এরকম করে সেদিন রাত্রে আমাদের ওখানে থাকার পরে সকালে চলে যায়, ঢাকায় চলে যায়। এই ওর সাথে আমার আরেকদিন দেখা, অক্টোবরে 25 তারিখে বিয়ে হলো, সে চলে গেল নভেম্বরের 21 তারিখ। এর মধ্যে ওর সাথে দেখা নেই। ওনার সাথে শুধু আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শুধু মনে করেন একদিনই? হ্যাঁ, এরকমই হচ্ছে। চলে গিয়ে পরে আর কোনো খোঁজ খবর নাই, চিঠি দিচ্ছে না, 4-5 মাস হয়ে যাচ্ছে, চিঠি দিচ্ছে না, কোনো না। তখন আমার বাবাকে বললাম, আমি একটু বাবার সাথে প্রতিবাদী করতাম, আপনার এখন শিক্ষা হয়েছে যে আপনার মেয়েকে বিয়ে দিয়ে এখন তো খোঁজ খবর নিচ্ছে না। নেবে আমাকে কখন নেবে? আজকে তো 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত খোঁজ নেই। এখান থেকে তারপর আমার জ্যাঠতো ভাই আবার ওই দেশে থাকতো, ওখান থেকে ওকে চিঠি লিখে তাও খোঁজ খবর নিয়ে আমার জ্যাঠতো ভাই বলে যে ওর অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, তো 3 মাস হাসপাতালে ছিল, ওই জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাই, এই এখন চিঠি দিবে। এই চিঠি দেওয়া নেওয়া আসা করতে করতে ও ইয়াতে আসলো। আপনার প্রতি কি তার কোনো আন্তরিকতা বা ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা থাকে সেটা ছিল? ওরকম ছিল না, ওরকম ভালোবাসা ছিল না। ওনার মধ্যে একটা ছাড়া ভাব ছিল। সেও প্রেমে ছেপকেছে, সেও ভালোবাসে তাকে পায়নি। আর আমি দুজন সেম না, ও দিয়ে যেদিন প্রথম দিন কথা হয়েছে আমি ওকে খুলে বলছি, আমি এরকম একজনকে ভালোবাসি, তুমি কিন্তু আমাকে ভালোবাসা পাবা না, তুমি আমাকে পাবো কিন্তু ভালোবাসা পাবা না, এটা তুমি কিন্তু। সেও আপনাকে সেম উত্তর দিয়েছে? সে বলছে যে এইটা আবার কেমন কথা, আচ্ছা দেখি আমি ভালোবাসা আদায় করতে পারি কি না, এটা আমাকে বলছে। এভাবে বলাতে তার সাথে আমার সম্পর্ক, সে চলে গেল, 3 বছর পরে আসলো। আসার পরে সে উঠাই নিবে বলছে, সে যে টাকা পয়সা পাঠাইছে তার ভাইয়ের কাছে, যে আমি বউ আসলে আমার বউটাকে উঠাই নিয়ে আসবো, সে ভাই টাকা পয়সা সব খেয়ে বসে আছে, 1 টাকাও নেই। এখন নিবে কি করে?
তখন আমার বাবা চড়া হয়ে গেল, তোমাকে তো আমি 3 বছর সময় দিয়েছি যে আমার মেয়েকে আমার কাছে রেখে তুমি এই কাজ করো। 3 বছরের মধ্যে সে আপনাকে আপনার ভরণ পোষণ বাবদ কি আপনাকে কোনো খরচ সে দেয়নি? না, ওরকম দেয় নাই। 1000 টাকা পাঠাইতো, 3 মাস পরে 2000 টাকা পাঠাইতো, 6 মাস পরে এইভাবে পাঠাইতো। আরগুলোর ওইরকম বেতন পেত না তো ওখানে। তখন ওই কুয়েতের যুদ্ধ হলো না, যুদ্ধ হওয়ার পরে ওই যুদ্ধতে ওদের অবস্থা বেশি নাজুক অবস্থা হয়ে যায় আর কি। এই অবস্থায় চলে যাওয়ার পরেও আসলে এখন তো আমার বাবা তো খুব রাগী যে আমি তোমার থেকে মেয়ে ছাড়াই নিব, তোমাকে আমি দিব না, মানে তোমাকে আমি মেয়ে দিব না। তুমি এরকম কেয়ারলেস মানুষ, তোমার কোনো নেই, জ্ঞান নাই, বুদ্ধি নেই, তুমি নিজের মতো চলতে পারো না। তখন আমার বোনকে যেয়ে ধরছে। আমার পরপরই কিন্তু আমার বড় বোনের আবার বিয়ে হয়ে যায়। মানে আপনার বিয়ের পরেই আপনার যে বড় বোন, ওই যে হাজবেন্ড যার খুন হয়েছিল, তার আবার বিয়ে হয়ে যায়। আমার বড় ভাইকে বিয়ে করে, সব কিছু আমার বিয়ের পরে সবাই হয়েছে। এরপর কি করছে ও, আর এখন আবার আমাকে আর 2 বছর সময় দেয়। 2 বছর সময় দিছে। 2 বছর সময় দেওয়ার পরে আসছে, আবার আসে। তখন বড় মেয়েটা হয়। বড় মেয়েটা হওয়ার পরে আসে পরে আত্মনেওয়ানি হয়ে আমার বাপের বাড়ি থাকলাম। ওখানেই থেকে মেয়ে মানুষ করলাম, মেয়ে নিয়ে চাকরি করতেছি, চলতেছি, করতেছি। এই ভেবে তার সাথে আমার ওইরকম আন্ডারস্ট্যান্ডিং হয়নি। মানে মোটামুটিভাবে চলাফেরা, মানে যে একটা স্বামীর কর্তব্য যেটুকু স্ত্রীর কর্তব্য যতটুকু স্বামীর, এই ধরনের পালন ছিল আমাদের অতিরিক্ত কোনো ভালোবাসা জন্মায়নি। এরপরেও বিদেশ আবার গেল। আমার বাবা বলে, তুমি যে যাচ্ছ সামনের বছরে আসলে হয়তো আমাকে নাও দেখ, তুমি বাংলাদেশেই একটা কিছু করো, তুমি বাংলাদেশে একটা কিছু করো, একটা কিছু করার পরে তোমার কিছু হবে। ও না বলে, আমি আরেকবার ঘুরে আসি। তখন আমার বাবা বলে, আছে ঘুরে আসো। তো আমাদের সামনে একটু জায়গা ছিল পাহাড়ের উপরে, ওখানে জায়গাটা আমার বাবা নিয়ে দিল। তো এখানে এখন সব আমি ঠিকঠাক হলে, এর মধ্যে আমার বাবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। মানে যে জায়গাটা ছিল সামনে পাহাড়ের মধ্যে, সেই জায়গাটা কার ছিল? অন্য মানুষে বিক্রি করতেছে, তো আমার বাবা নিয়ে দিছে। মানে টাকাটা আপনার হাজবেন্ডে দিছে? হ্যাঁ, আমার হাজব্যান্ডে দিছে, আমিও দিছি। আমি চাকরি করি, আমিও দিচ্ছি। তারপরে বলে যে ওইটা নিচ্ছি। ওইটা নেওয়ার পরে আস্তে আস্তে আমার একটু উন্নতির দিকে আসতেছে। তাকেও আমার ভালো লাগতেছে, এখন সেও আমাকে ভালোবাসতেছে। দেখেন এখন আর তাকে মানে অনেকটাই ভালোবাসার পরে সে আমাকে কী করলো, বলে আমাকে নাম ধরে বলো, আমি আরেকবার ঘুরে আসি, তাহলে এসে আর একটু কিছু করে তারপরে আমরা এই করবো। তাই তোমার কোনো আপত্তি আছে? আমাকে না, আমার আপত্তি নেই, আপনি যান। আমি কারণ একা থাকতে থাকতে তো ভালো লাগে, সঙ্গ আর ভালো লাগে না। আমি তো একাকিত্বই জীবনটা ভালো পাইছি। এটা বলার পরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে আসছে আবার 2000 সালে আসছে। আসার পরে আমরা কি করব এখন করতে পারি, আমরা কি করবো। মানে 2000 সালে উনি একবারই চলে আসেন? একবার না, চলে আসছে এমনি, আমি আর যাবো না। আমাকে না যাও, তাহলে একটা গাড়ি কিনি আমি, একটা সিএনজি। আপনাদের কাছে কি তখন কিছু জমানো টাকা? হ্যাঁ, জমানো টাকা পয়সা ছিল, তারপরে স্বর্ণ গয়নাও ছিল। তো ওগুলো দিয়ে আমি একটা গাড়ি কিনলাম 2003-এ। কি গাড়ি কিনলেন? সিএনজি। কিনছি। তো এইভাবে সংসার চলতেছে, করতেছে। আমার হাজব্যান্ড আবার চলে গেল, আবার আসলো। আসার পরে এই 2005 সালে আমার জীবনের কুফা লাগলো। 2000 সালে এসে আবার চলে গেলেন? চলে গেছে। গাড়িটা কিনলাম। কেনার পরে ওকে বললাম যে আমি আর একটা গাড়ি কিনতে চাই, তুমি কিছু টাকা পাঠাও। তো ওখান থেকে ধার করে টাকা পাঠাইছে। আর আমার 20 ভরি স্বর্ণ ছিল, ওখান থেকে আমি 10 ভরি বিক্রি করে ফেলছি। বিক্রি করে আমি আর একটা গাড়ি কিনলাম। তো এখন যদি ও আসে, ওই গাড়ি আমার জীবনের কাল। গাড়ি যদি না কিনতাম তাহলে আমার স্বামী কাজ করতো, সে বসে থাকতো না। তাই 2005 সালে চলে আসছে। তখন আমার ফুফাতো ভাই বলে, দুলে ভাই আপনি চলে যান, বউ বাচ্চা সময় দিতে পারবেন, বহু সময় পাবেন, কিন্তু আপনার এই ভিসা যদি চলে যায় আপনি আর দাঁড়াইতে পারবেন। এরকম করতে করতে উনি চাকরি একদিন যায়, 2 দিন যায়, চাকরি হয় না। এই অবস্থায় ওই গাড়ি ইনকাম দিয়ে চলতেছে। সে একটা এখন তাকে কিছু বলতেও পারতেছি না। আমি তো স্বামী স্ত্রী আমরা কখনো ঝগড়া করিনি। এখন কি করব, এইভাবে করতে 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 ওনার সাথে এখন ধার দেনা করতে করতে অনেক টাকা ঋণ হয়ে গেল, প্রায় 8-9 লাখ টাকার মতন। তারপর বলছিলেন
কিভাবে 8-9 লক্ষ টাকা ঋণ হয়ে গেলেন? মানে 8-9 লাখ টাকা ঋণ হয়ে গেল, 9 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে গিয়ে। হঠাৎ করে এত টাকা হ্যাঁ। ঋণ কিভাবে হয়ে গেলেন? হয়ে গেছে, উনি বসা, ঘর ভাড়া দিতে হয়, খাওয়াইতে হয়, বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের খরচ, এইভাবে। তারপরে ছোটো মেয়েটা খুব অসুস্থ ছিল, সে বাঁচবে বলে ওরকম, তার পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। আমার বাচ্চাটা খুব অসুস্থ ছিল, সে মানে খুবই অসুস্থ, ওই জন্যই ওনার না যাওয়া। এই জায়গাটা থেকে এখনো আমি ক্লিয়ার না। উনি বাহির থেকে চলে আসলেন 2005 সালে। আপনার 2টা গাড়ি, ব্যক্তিগত 2টা গাড়ি আছে, ওইগুলো থেকে ভাড়া আসে। ওগুলো দিয়ে চলা, ওগুলো দিয়ে উনি বসা, উনি বসা। এখন কি করব? উনি কিছু করে না? না, উনি কিছু করতেছে না এখন, তো করতেছে ওই পর্যায়ে আপনিও কিছু করেন না? না। আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে কিছু না, ঘরের টুকটাক সেলাই টেলাই করি আর কি। আর ওই বাচ্চাটাকে সময় দিই। বাচ্চাটা মানে এমন অবস্থা, সে মাটিতেও রাখতে পারি না, কোলেও রাখতে পারি না, ও সারাক্ষণ শুধু বমি করতো বাচ্চাটা, এই অবস্থা ছিল। সে বাঁচবে না, তার খাদ্য নারীদের মধ্যে একটা ই ছিল, তো একটু প্রচুর টাকার প্রয়োজন। দিনে সপ্তাহের মধ্যে 4-5টা ডাক্তার দেখানো হয়েছে। এইভাবে করতে করতে মেয়েটাকে বানানো, উনি বসে 9 লক্ষ টাকা খরচ হলো। তারপর বললো কি মরিশাসে যাব। এই টাকাগুলো কোথা থেকে নিলেন আপনি? এই টাকাগুলো আমার বড় বোন থেকে নিছি, তারপর আমি আত্মীয়-স্বজন, তো ওইটা কোনো সমিতির থেকে নিছি। এইভাবে নিয়ে তারপরে তখন আপনার বাসা ভাড়া কত ছিল? তখন বাসা ভাড়া ছিল 5,000 টাকা। 5,000 টাকা বাসা ভাড়া ছিল। এইভাবে করতে তার আমার বড় বোন বলে কি, তোর জামাইরে আরেকবার পাঠাইতে, নাহলে তুই উঠতে পারবি না, এই অবস্থায় হবে। তো আমার পাঠাই দিল, সব ঋণ টিন শোধ হয়ে গেছে গিয়ে। ওইটাই আবার ওনাকে বিদেশ পাঠালেন? হ্যাঁ। কয় সালে এটা? ওইটা 2000, আমার মা মারা গেছে 11-তে, 2011-তে পাঠালেন। মানে 2011 সালে ওনাকে আবার বিদেশ পাঠালেন? ওখানে পাঠানোর পরে উনি সব টাকা কর্জ টর্জ সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে উনি ওখান থেকে নাকি ছাঁটাই করছে, সেজন্য চলে আসছে। চলে আসছে, তুমি অন্য দেশে যাও, নাহলে অন্য কাজ করো, এখন গার্মেন্টসে ঢুকো। এখন গার্মেন্টসে ঢুকে যে এখানে নিচ্ছে না, উনি যেই পোস্টে আছে সেই পোস্টে নিচ্ছে না, সেই ছোটো পোস্টেও ঢুকতেছে না। সে মানে তার একটু সৈয়দ বংশ, তো তাদের নাক উঁচা মানুষ, বুঝছেন, সে বংশ এইভাবে করতে করতে এখন মেয়েও বড় হয়ে গেছে, 2 মেয়ে আছে, এদের খরচ টরচ নিতে আমি হিমশিম। আমার একটা গাড়ি বিক্রি করে দিছি, কিসের জন্য? ওইটা ভাঙা পড়বে তো, ওই জন্য বিক্রি করে ফেলছি। এখন বলছে 2-3 হাজার মডেলের গাড়ি সব ভেঙে ফেলবে, বিক্রি করে দিয়ে ওখানে ওই টাকাটা দিয়ে। আমার একটা কথা, আমার মেয়ের বড় মেয়েটা একটু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাইছে, তো ওকে 12,000 টাকা দিয়ে ওখানে ভর্তি করাইছি। আর টুকটাক দেনা হয়েছে, উনি বসে রয়েছে, দেনাটা শোধ করছি। এখন তো আমার সংসার চলতেছে না, একটা গাড়ি দিয়ে কি সংসার চলে? আর ঘরে একটা গাড়ি থেকে মানে দৈনিক কত টাকা ইনকাম? তখন 270 টাকা করে দিত। 270 টাকায় তো একটা ফ্যামিলির ভরণ পোষণ, থাকা খরচ সব কিছু হতে পারে না। 270 টাকা কি? তারপর গাড়ির পিছনে খরচ আছে, আজকে এইটা নেই, কালকে ওইটা নেই, ড্রাইভারে চুরি করে, এইভাবে মানে বিভিন্ন ধরনের করতে। এখন উনি বলতেছে ঠিক আছে, আমি আর একবার যাবো বিদেশ। আমি তাহলে চলো টাকা। তারপরে এই ধার করে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে আবারও ধার করলেন? হ্যাঁ, আবার ধার করে টাকা দিলাম ওকে। সেইখানে ওই লোকে টাকা 3 জনের টাকা নিয়ে, ওরা অন্যরা সহ 5 জন ছিল, ওই টাকা নিয়ে ওরা পালাই গেছে গিয়ে ওখানে। যে ব্যক্তি ওনাকে বিদেশে পাঠাবেন টাকা নিয়ে উনি পালিয়ে গেলেন? হ্যাঁ, পালিয়ে চলে গেছে গিয়ে। এটা যাওয়ার পরে এখন কি করব? এখন তো আমি কোনো দিকে দিশা পাই না। এইভাবে করতে করতে আবার আর এক জায়গায় ট্রাই করি, কিন্তু ওকে কীভাবে পাঠাবো, কীভাবে আমি এই ঋণ থেকে দেবো, কোথার থেকে দেবো, এরকম করতে করতে একটা দোকান নিলাম। উনি বলে কি ঠিক আছে, আমি যখন চাকরি করতে পারতেছি না, আমাকে একটু ব্যবসা দাও। সে আমার উপর নির্ভরশীল। হ্যাঁ, বলে যে একটা ব্যবসা, আমাকে ব্যবসা করবা, তুমি পারবা? তুমি একটা চাকরিজীবী মানুষ, তুমি কি ব্যবসা করতে পারবা? দেখি না, চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা। এই করে মানে একজনের সাথে আলাপ করলাম আমাদের ওখানে, ওর নাম বলবো না। ও আমাকে পরামর্শ দিল কি এখানে একটা দোকান আছে, হ্যাঁ এখানে একটা দোকান আছে, এই দোকানটা নিলে আপনার ভালো হবে। ওটা আমি নিলাম 4 লাখ টাকা, তাও দেনার উপরে দিয়ে। মানে অলরেডি আপনি বিদেশ, ওনাকে আপনার হাজবেন্ডকে বাহিরে পাঠানোর জন্য টাকা ঋণ নিলেন মানুষ থেকে, সেটাও মার গেছে, চড়া সুদে, সেটা মার গেল। তারপরে ওনাকে একটা বিজনেস দিচ্ছেন, সেখানে আপনার ব্যক্তিগতভাবে মানে কোনো পুঁজি নেই, কিন্তু সেটাও আপনি ঋণ করে দিবেন? হ্যাঁ, ঋণ করে দিছি। দেওয়ার পরে এত টাকা ঋণ আপনাকে কেন মানুষ দিচ্ছে বা কেন দিবে?
ওই গাড়ির কাগজ দিয়ে দিচ্ছি, ওই যে একটা গাড়ি আছে ওই জন্য দিচ্ছি। এখন এরকম করতে করতে আমি ঋণ নিতে নিতে চেক দিয়ে নিচ্ছি এরকম। এখন ওই ব্যবসায় দেখেছি কোনো নেই। কিসের ব্যবসা ছিল? ওই যে ডিপার্টমেন্ট স্টোর, মানে এখানে ডিপার্টমেন্টাল একটা স্টোর ছিল। হ্যাঁ, ওইটা দিয়ে দেখেছি এখানে উনি আমার সংসার চলবে না। ওটা এখন কী করবো, আবার চেষ্টা করলাম জর্ডানের জন্য। তো জর্ডানের জন্য উনি সব কিছু ঠিক, টাকা তো নাই, আমি টাকা তো পাচ্ছি না। হ্যাঁ, আবার জর্ডানের জন্য চেষ্টা করলাম, ওখানে ইন্টারভিউ দিল, টিকে গেছে পরে ওখানে টাকা জমা দিতে যাবে। টাকা জমা দিতে যাওয়ার সময় হঠাৎ করে বলতেছে যে আপনি আজকে জমা দিন না, কালকে জমা দেবেন। তাই কালকে জমা দিতে যাইতে গেছে, এর মধ্যেই করোনা চলে আসলো। করোনা চলে আসার পরে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। দোকান ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, ব্যবসা ছেড়ে দিলাম, মানে কিচ্ছু নাই। এখন আমি শুধু ভাসমান একটা পানির উপরে ভাসতেছি। আমি কি করলাম, আমার টাকা পয়সা, আমি এত টাকা কোত্থেকে শোধ করবো, কী করবো। বড় মেয়ে আমাকে ধরছে, বলছো তুমি এত টাকা করছো, কীভাবে করলো, কেন করলা, তুমি আমার বাবার পিছনে এত টাকা করছো, কেন করছো, কিসের জন্য করছো। এইটুকু এখন তো পাওনাদাররা চারিদিকে আমাকে ধরছে, বেড়াই ধরছে, যে আমাকে চিনি। আপনার যে দুইটা মেয়ে, বড় মেয়ে বা ছোট মেয়ে, ওনাদের অবস্থা কি এখন? ওরা তো আছে, কোনো রকম আছে, মানে আপনাদের সাথেই আছে। হ্যাঁ, এখন এদিকেও চলতে পারতেছি না, শুধু এখন পাওনাদার এখন আমার সেজে ভাইকে ধরছে যে ও টাকা নিছে, এখন এই টাকাটা তুমি নিয়ে আমাকে দাও, নাহলে আমি কেস করব। এখন কোত্থেকে দেবো? তখন আমার ওই মাথা গোজার ঠাইটা আমি একজন কাছে দিয়ে দিলাম। উনি ওই আপনার বাবা যে একটা একটুকু জমি, হ্যাঁ হ্যাঁ, আপনার হাজবেন্ডকে নিয়ে দিলেন বা কিনে দিলেন একজন থেকে, ওইটা একজনকে বললাম যে তুমি আমাকে টাকা দাও, হ্যাঁ আমি এই টাকাগুলো ঋণগুলো শোধ করে আমি তোমার থেকে আমি এটা ছাড়াই নেব। আমার তো বিশ্বাস আমার হাজব্যান্ড বাইরে গেলে তো টাকা ইনকাম করবে, সেখানে অনেক টাকা বেতন। এখন যখন যেতে পারে করোনা হয়ে যাবে যে এটা তো আর বুঝতে পারি না। করোনা আসে যে আমার হাজব্যান্ড আর যেতে পারবে না, এটা জানি না। এখন কি করব আমি, এখন তো হিমশিম খেয়ে যেতে ফ্ল্যাটটা দিয়েছি। ফ্ল্যাটটা দেওয়ার পরে ফ্ল্যাট বলতে এটা 4 রুম আর কি ঘর, 4 রুমের একটা ঘর ছিল। 3 তলায়, আমি 3 তলায় পাইছি আর কি। এটা কি কোনো যৌথভাবে, মানে আপনারা? হ্যাঁ হ্যাঁ, যৌথভাবে। ওই জায়গাটা হচ্ছে পাহাড়ের জায়গাটা বিক্রি করছি, ওখান থেকে বিক্রি করে এখানে দিছি টাকা, মানে ফ্ল্যাটে দিছি। এখানে একটা ফ্ল্যাট পেলেন? হ্যাঁ পাবো। এরকম কত ফ্ল্যাটের পিছনে 13 লাখ টাকার মতন চলে গেছে। এভাবে ঋণ হয়ে গেছে, ঋণ হতে হতে আমার পাহাড় সমান ঋণ হয়ে গেছে। এখন আমি এমন পর্যায়ে আছি যে আমার না মরতে পারি না বাঁচতে পারি, না পানিতে ঝাঁপ দিতে পারি, না ইয়াতে ঝাঁপ। আমি তাই তখন থেকে আমি জীবন গল্প শুনতাম। আমার হাজব্যান্ড বলে জীবন গল্প শুনো, তোমার জীবনের গল্পই তো অনেক, তুমি সেটা শুনো না। আমাকে তুমি বুঝবা কি, তুমি আমাকে পথে নামাই দিয়েছো। আমার হাজব্যান্ডকে আমি বলতেছি, তো আমি তো যতটুকু চেষ্টা করছি ততক্ষণকে, তুমি যখন সময় আসছিল তখন যদি চেষ্টা করতো তাহলে তো আমার আজকে এই দিন হতো না। আমার ছোটো মেয়েটা আছে, ওকে কীভাবে লেখাপড়া করাবো, ওকে কীভাবে বিয়ে দিব, সেইটা। আপনার যে বড় মেয়ে, ওনাকে কি আপনি বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিয়েছি, হাজব্যান্ড এখনও নেয়নি। কখন বিয়ে দিয়েছিলেন, কয় সালে? বিয়ে দিয়েছি 2012-15-তে দিয়েছি। 2015 সালে ওনাকে বিয়ে দেন, কিন্তু ওনার হাজবেন্ড এখনো উঠিয়ে নেননি? না, উঠিয়ে নেয়নি। কেন? ওনাদের যে দাবি দাবা ওগুলো কি আপনারা পূরণ করতে পারেননি? না, ওদের দাবি দাবা বলতেছেন, ওরা প্রেম করে বিয়ে করছে, মানে এটা ফ্যামিলিগতভাবে না, ফ্যামিলিগতভাবে করে নেই। এখন আমি কোন দিকে যাব, আমি কোনো দিশা পাচ্ছি না। আমার এই অবস্থা হয়ে গেছে গিয়ে যে আমার জীবনে আমার এত কষ্ট, সেই ছোটোবেলা থেকে কষ্ট করে আসছি, এখন মৃত্যুর আগ পর্যন্ত কি কষ্টই করব, আমার কোনো সুখ হবে না, আমি কি কিছু করতে পারবো না, আমার কি জীবনটা এভাবেই চলে যাবে। আপনার বড় মেয়েকে উঠিয়ে নিচ্ছেন না কেন? ওর হাজব্যান্ডে, আপনাকে গোপন করবো না, হাজব্যান্ডটা বাইরে লেখাপড়া করতে গেছিল, ওরা একসাথে অ্যাপ্লাই করছিল। হ্যাঁ, অ্যাপ্লাই করছিল, কিন্তু ওই ছেলে আর আসতে পারতেছে না। আসতে পারছে না বলতে কি করোনার কারণে, নাকি সেই স্বেচ্ছায় আর আসছে না? সেটা আমি জানি না। মানে এখানে আপনার বড় মেয়ের যে জীবন, সেটাও অনিশ্চিত। আপনাদের জীবন তো এমনিতেই এখন ভাসমান একটা ভেলার মতো, কিন্তু আপনার বড় মেয়ে নিজের সিদ্ধান্তে বিয়ে করলেন, বিয়ে করার পরে যাকে বিয়ে করলে সে এখনো আসতেছে না। এখন আমি যে কি করব।
আপনারা কি মানে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ না, ও আসতেছে না, ফ্যামিলি বলতেছে আমি কি করব, ও আসলে না আমি উঠাই নি। ছেলেটা এমনি খারাপ না, ভালো। তো সে কি বলতে চায়? ওর ওর কি কি নাকি কাগজপত্র কি একটা হয়েছে, ওই জন্য আসতে পারতেছে না। আসতেছে না, ঠিক আছে, সে তো চাইলে তার ফ্যামিলিতে তার ওয়াইফকে নিয়ে রাখতে পারে। না, নিতে পারে, ও তো স্টুডেন্ট বিষয়ে গেছে। না, সে বাইরে গেছে, তার ফ্যামিলি তার বাইরে যায় না, মেয়ে তো যেতে চাইতেছে না, যে আমাকে অনুষ্ঠান মানে ছোটোখাটো হইলেও আমাকে একটা অনুষ্ঠান করে ওরা নিতে হবে, ওদেরকে নিতে হবে, ওর ফ্যামিলি বলছে। ছোট্টখাটো ফ্যামিলি, পয়সাওয়ালা ফ্যামিলি তো, ছোট্টখাটো হলে অনুষ্ঠান করলে হলেও আমাকে নিতে, তোমার মেয়েকে দিতে হবে, এটা বলছে, নাহলে তো হবে না। এখন আমি এই অবস্থায় আছি, এই অবস্থা থেকে আমি কখন আমি মুক্তি পাবো, কি করব? আমার বর্তমানে আপনার ঋণের পরিমাণ কত? অনেক, সেটা বললে বিশ্বাস করবেন না। আমার ফ্ল্যাটটাই দেওয়া হয়, ফ্ল্যাট কি ঘরটাই দেওয়া হয়েছে যে 25 লক্ষ টাকা। এইটাই আমার মেইন। আমি একটু মাথা বোঝার ঠাইটা যদি ফিরিয়ে পাইতাম তাহলে আমার আর, মানে ওনার থেকে আপনারা কত টাকা ধার নিয়েছিলেন ফ্ল্যাটটা দিয়ে? 25 লাখ টাকা নিয়েছি। 25 লক্ষ টাকা নিয়েছিলেন। ফ্ল্যাটটার বর্তমান মূল্য কত? 30 লাখ টাকা। মানে আপনি যদি ফ্ল্যাটটা বিক্রিও করে দেন তাহলে আপনি শুধু 5 লক্ষ টাকা পাবেন। না, এখন সে আবার ওইভাবে আমাকে টাকা দেয়নি, ওকে বিক্রি নামা হিসেবে টাকা দিছে। মানে সে বলতে চাচ্ছে যে আপনি 25 লক্ষ টাকায় তার কাছে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছেন। 2 বছরের সময় দিছে, এর মধ্যে টাকা শোধ করলে বা দিতে পারলে থাকবেন, না থাকলে চলে যাবেন, বুঝছেন? এই অবস্থায় আছি আমি। আপনি কি এখন বর্তমানে ওই ফ্ল্যাটটাতেই আছেন? হ্যাঁ, ওইখানেই আছে। ওকে মাসে মাসে 11,000 টাকা দেয়। মানে আপনারা উল্টো ওনাকে টাকাও দিতে হচ্ছে, মানে ভাড়া দিতে হচ্ছে মাসে? এমনি ওখানে ফ্ল্যাটের ভাড়া 14,000 টাকা, তো আমার থেকে একটু কম নিচ্ছে আর কি। এই অবস্থায় আছি, এই দুর্দশার মধ্যে আছি। এখন আল্লাহ পাক যদি আমাকে উঠায় উঠবো, না হলে মরলে মরে যাবো, আর কিছু করে। বর্তমানে আপনার হাজবেন্ড কি করে? একটা গার্মেন্টসে চাকরি করে। আর আপনার বড় মেয়ে? ও কিছু করে না, বাসাতেই আছে। পড়াশোনা করে না। কতটুকু করেছিল? ওই পর্যন্ত পড়ছে, বিবিএ পর্যন্ত পড়ছে। তো উনি তো চাইলে নিজে একটা কিছু করতে পারেন, যেহেতু পড়াশোনা জানে, তার হাজবেন্ড তাকে খরচ দেয়। মানে তার হাজবেন্ড চায় না সে কিছু একটা করুক? না। আর আপনার ছোট মেয়েটা? ছোট মেয়েটা এবার ইন্টার পরীক্ষা দেবে, এই অবস্থায় আছে। আমার জীবনের এই কাহিনী আমি শুনতে শুনতে আমি এখানে এসে আপনাদের কাছে বললাম, আমার 10 ভাইদের কাছে বললাম। এই যে আপনার জীবনের গল্পটা, আপনার এই 25 লক্ষ টাকা তার থেকে ঋণ নিয়ে আপনি মানে অন্য মানুষদেরকে ঋণ পরিশোধ করলেন, এর বাহিরেও কি আপনার কোনো ঋণ আছে? এখন খুঁটিনাটি আছে, ধরেন না 2,000, 3,000, 5,000 এরকম আছে খুঁটিনাটি। মানে ঋণ বলতে আপনার, আমার হাজব্যান্ডে যে বেতন পায় ওই বেতন দিয়ে আমাদের সংসার চলে না। বর্তমানে আপনার যে ফ্ল্যাটটা ছিল সর্বশেষ সম্বল, ওইটাও এখন অন্যের হাতে, মানে আপনি এক প্রকার তার কাছে বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন নিঃস্ব, একদম নিঃস্ব। এখন আমি যদি বের হয়ে যাব, আমার হাজব্যান্ডের ইনকাম দিয়ে আমি পারবো না, চলতে পারবো না। আপনার বড় মেয়ের যে ফ্যামিলিতে বিয়ে হয় তাদের ইচ্ছা যেন একটা ছোটখাটো একটা, না ওরা কিছুই জানে না। তাহলে যদি আমার মেয়ের উপরে আশা আসে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, ফ্যামিলি কিছুই জানে না। ফ্ল্যাটটা কার নামে ছিল? আমার নামে। আপনার নামে ছিল? তাহলে আপনাদের ছেলে, মানে আপনার তো ছেলে নেই, মানে মেয়েদের ভবিষ্যৎ বলতে কিছুই নেই না। ওই ফ্ল্যাটটা ছাড়া কি আপনার কোনো পৈতৃক বা কোনো? না, বরিশালে পৈতৃক সম্পত্তি আছে, থাকলে কি বরিশালে তো পৈতৃক সম্পত্তি আনা যায় না, সেখানে সেরকম সম্পত্তিও নাই। আমার বাবা বিক্রি করছে না, বিক্রি করে আমাদেরকে চালাইছে, খাওয়াইছে, মানে সেখানেও পাওয়ার মতো কিছু নেই। না, সর্বশেষ সম্বল ছিল আপনার এই যে ফ্ল্যাটটা, সেটাই। হ্যাঁ, এখন আমি এই অবস্থায় আছি। এখন আল্লাহ যদি আমাকে উঠায় উঠবো, না হলে কোথায় যাবো তার ঠিক নেই। সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনি কেন আসলেন আমাদের স্টুডিওতে আপনার জীবনের গল্পটা বলতে? আমি বলতে আসছি, আমি অনেক জীবনের গল্প শুনছি অনেকজনের কাছে, অনেক সময় শুনছি। আমি শুনে মনে করলাম যে আমার জীবনের গল্পটা যদি আমি বলি, শেয়ার করি, আমার মতো ভুল যেন কেউ না করে, এইভাবে যেন কেউ না চলে।
এত বিশ্বাস, মানে আমি বিশ্বাস করছি যে আমাকে এই পথে নামালো, তাকে আমি অনেক বিশ্বাস করছি। সে এই পথ থেকে আমি নেমে সে আমাকে আজকে পথের ফকিরও বানাই দিছে। মানে আপনি ভুলটা কোথায় করেছিলেন বলে মনে হয়? ভুলটা করছি ব্যাংক লোন দিয়ে। ব্যাংক লোন নিতে যেয়ে ওই লোকে আমাকে অনেক টাকা খাইছে। ব্যাংক লোন থেকে এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটাকে নিয়ে দিবে দিবে বলে ও আমাকে এই পথে নামাইছে। আমি এখন নিঃস্ব। মানে এক প্রকার আপনি একটা প্রলোভনে পড়েছিলেন, মানে আপনি ঋণ নিয়ে, মানে বড় বড় ঋণ নিয়ে ভালো ভালো ব্যবসা বাণিজ্য বা এটা সেটা করে আপনি অনেক কিছু করে ফেলবেন, কিন্তু আলটিমেট রেজাল্ট হলো আপনার যা ছিল তাও না। এখন আমি শেষ, এই অবস্থায় আছি। এখন আমাদের যারা অডিয়েন্স আছে, মানে দর্শক শ্রোতা, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই, আমাদের 10 ভাইরা যদি আমাকে একটু হেল্প করে, আমার মাথা গোজার ঠাইটে যদি একটু ফিরিয়ে দিতে পারে 10 ভাইরা। আপনাদের অনেক বন্ধু আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক লাইক আছে, ওরা যদি আমাকে 10 টাকা করে দিল আমার ঋণটা শোধ হয়ে যাবে। আমি এইটুকু বলতে চাইতেছি, আর কিছু। আপনার এই জীবনের শেষ পর্যায়ে এসে আপনার শেষ চাওয়াটা কি? শেষ চাওয়া আমার মাথা গোজার ঠাইটে ফিরিয়ে যদি বাচ্চাদেরকে দিতে পারি, আমি মরে গেলেও শান্তি। আমার বাচ্চারা তখন অন্তত পক্ষে বলতে পারবে আমার মা আমাদের জন্য করে গেছে, আমার মা নষ্ট করছে, আমার মাই আবার ঠিক করে দিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড জানি আমি খুব ভালোবাসি, এখন ও অসুস্থ। মানে আপনি আপনার হাজবেন্ডকেও কোনো দোষ দিচ্ছেন না? আমার হাজবেন্ডের কোনো দোষ নেই, আমার দোষ। আমার দোষে আমি আজকে দোষী। না, আপনি দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাচ্ছেন যে কেউ যেন আপনার মতো মানে লোভে বশবর্তী না হয়ে নিজের যা আছে তা নিয়ে সুখে, মানে সন্তুষ্ট থাকে। ভুল আমার মতো ভুল যাতে না করে কেউ। ভুল করে অতটা বিশ্বাস করতে নাই, বিশ্বাস করে আমি, সে আমাকে এই অবস্থা করে দিয়েছে। আচ্ছা, ওরা সুদ দিছি তো, ধরেন আমার কর্জ ছিল 10 লাখ টাকা, সুদে আসলে এইতে করতে 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 এত লাখ টাকা। আপনি কেন নিলেন এতগুলো টাকা সুদে বা ঋণে? এই ঋণের দোকান বললেন, আমার হাজব্যান্ড বললো যে আমি যদি দোকান করতে পারি, ব্যবসা করতে পারি, উঠতে পারবো। আমি বলছিলাম তুমি উঠতে পারবো না, তুমি চাকরিজীবী, তুমি চাকরি করেই খেতে পারবো, তুমি কোনোদিন ব্যবসা করে খেতে পারবো না। এখন যদি ওর কিছু হয়ে যায়, আমি ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কোন জায়গায় যাব? কোথাও যাওয়ার জায়গা নেই আমার। দর্শক শ্রোতা, আপনারা একবার চিন্তা করুন, উনি যে ফ্ল্যাটটা নিজস্ব ছিল, একজন থেকে ঋণ নিয়ে, মানে 2 বছরের কথা বলে একটা চড়া একটা ঋণ নিলেন, সেই টাকা পরিশোধ করতে না পারলে সেই ফ্ল্যাটটা ওনার চলে যাবে। ওনার আসলে থাকার আর কোনো জায়গা নেই, এক প্রকার উনি নিঃস্ব। একবার আপনারা ভাবুন, তার থাকার কোনো জায়গা নেই, তার হাজব্যান্ডও অসুস্থ। আর এখন ধরেন আপনার বড় মেয়ের যে স্বামী, সে যদি বিদেশ থেকে এসে মানে আপনাকে বলে যে পারিবারিকভাবে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করে তাকে তুলে দিতে, সেই সামর্থ্য কি আপনার আছে? না, আমার এখন, আমি আজকে ভাত না খেয়ে আসছি, আমি ঘরে শুধু শুটকি ভর্তা করে তারপর আসছি। আজকে আমার হাজব্যান্ডের চেক আপ করাবো, সেইটা পারিনি। আমি নিজেই অসুস্থ, নিজেই কোলেস্ট্রল আছে, থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে সব, কিন্তু আমি চিকিৎসা, আমি আমার জন্য, উনি বেঁচে থাক, মেয়ে দুটাকে নিয়ে আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই, উনি বেঁচে থাক। আপনি কাঁদবেন না, আমাদের অনেক প্রবাসী ভাই রয়েছেন, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সাহায্য করেন, আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমাকে সাহায্য করেন। এই জীবন গল্পটা থেকে অনেক মানুষের শুনে, অনেক লক্ষ লক্ষ মানুষ শুনে, আপনারা যদি আমাকে 10 টাকা করেও দেন তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। আমি মাথা গুঁজে ঠাইটা ফিরিয়ে পাবো, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে সম্মানের মতো আবার বাঁচতে পারবো।
আপনার যে বাকি ছোট মেয়েটা তাকে নিয়ে আপনার স্বপ্ন কি? আমার মেয়েটাকে একটু পড়ালেখা করাবো, একটা চাকরি করবে, তারপর একটা ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারি কিনা, এটাই আমার চাওয়া। বর্তমানে আপনার ছোট মেয়েটার বয়স কত? 18। মানে সে 18, মানে 18+ চলতেছে। 18+ চলছে, মানে সে একজন সাবালিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ওনার জীবনে ঘটে যাওয়া সকল কথাগুলো উনি শেয়ার করলেন। প্রত্যেকটা মানুষের জীবনের গল্প থেকে কিছু না কিছু শেখার আছে। এখানে উনি জীবনে আসলে খুব কষ্ট করে ছোট থেকে বেড়ে উঠেছেন। ওনার জীবনে উনি অনেক কষ্ট করে ওনার মেধা দিয়ে, শ্রম দিয়ে জীবনে এই পর্যায়ে এসেছেন। উনি ওনার জীবনে কিছু ভুলের কারণে আজকে আপনাদের সামনে ওনার জীবন এখন সর্বহারা নিঃস্ব। অতিরিক্ত টাকার লোভে বিভিন্ন ব্যাংক বা সংস্থা থেকে বা ব্যক্তি থেকে সুদ বা লোন নিয়েছিলেন। চড়া সুদের কারণে উনি সেই মূল্য পরিশোধ করতে গিয়ে আজকে উনি সর্বহারা। ওনার একটা সারা জীবনের, ওনার এবং ওনার হাজব্যান্ডের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করেছিলেন। ওনার প্রত্যেক কিছুটা একটা সামান্য একটু জমি পেয়েছিলেন, সেটা উনি বিক্রি করে ফ্ল্যাটটা ক্রয় করেছিলেন। বর্তমানে সেই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিয়েছেন ঋণ পরিশোধ করতে না পেরে। সকলের উদ্দেশ্যে ওনার একটাই কথা বলার, যেন ওনার মতো ভুল কেউ না করে। অতিরিক্ত টাকার লোভ না পেয়ে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। এমন ঋণ সংস্থা থেকে বা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে কিছু করার পরিকল্পনা না। উনি আজকে আপনাদের সামনে এসেছেন, ওনার ভুলগুলো উনি কনফেস করলেন আপনাদের সামনে। ওনার জীবনের পুরোটা গল্পই আপনাদের সামনে শেয়ার করলেন। উনি আজকে এখানে আসার একটাই কারণ, উনি চান আপনাদের সকলদের যেন ওনাকে ছোট ছোট করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে যারা প্রবাসী ভাই রয়েছেন, সবাই যেন ওনাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। বর্তমানে ওনার স্বামী অসুস্থ, উনিও অসুস্থ। ওনার ফ্যামিলিতে ইনকাম করার মতো, ওনার হাজব্যান্ড যাই ইনকাম করে তা দিয়ে আসলে ওনার ফ্যামিলি ভালোভাবে দুই বেলা ভাত খেতে পারেন না। তারপর ওনার ছোট মেয়ের পড়াশোনার খরচ, বড় মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু উনি টাকার অভাবে এখনও ওনার শ্বশুরবাড়িতে তুলে দিতে পারেননি ছোটোখাটো একটা অনুষ্ঠান করে। ওনার ছোট মেয়েটাকে উনি পড়াশোনা করাতে চান, একটা ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিতে চান, কিন্তু ওনার সেই সামর্থ্যটা নাই যে উনি একটা ভালো ফ্যামিলিতে ছোট মেয়েটাকে বিয়ে দিবেন বা ওনার বড় মেয়েটাকে একটু সুন্দর করে তার শ্বশুরবাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে হলো পাঠাবেন। তো এখানে আমি একটাই কথা বলতে চাই, ওনাকে যারা হেল্প করতে চান, ওনার যে পার্সোনাল নাম্বার, আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে হেল্প করতে পারেন। ওনার পার্সোনাল যে নাম্বারটি রয়েছে, আমি সেই নাম্বারটি বলছি, আপনারা নোট করুন। 01818192929। এই নাম্বারটিতে বিকাশও করা রয়েছে। আপনারা চাইলে ওনার সাথে সরাসরি কথা বলে হেল্পটি করতে পারেন। আর অবশ্যই সর্বপরিশেষ একটা কথাই বলবো, মানুষের জন্য মানুষ। আমরা সকলে যদি ওনার প্রতি একটু সহানুভূতিশীল হই, যার যতটুক আছে, যতটুক সম্ভব, আপনার যতটা আছে তা দিয়ে যদি ওনাকে একটু হেল্প করেন, হয়তোবা ওনার জীবনের চিত্রটা একটু ভিন্ন হতে পারে। উনি একটা বাঁচার নতুন আশা দেখতে পান। তো এটা বলে আমি শেষ করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক এবং শেয়ার দিয়ে